হোমস ডায়েরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শৈবাল হাসলো, হেসে বলল, মেঘ, আমি মেঘলাকে ভীষণ ভালোবাসি রে। হতে পারে আমি তোদের মতো এত বিলেসে তাই মেঘলাকে রাখতে পারবো না। হতে পারে মেঘলা এখনকার লাইফস্টাইল তখন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু একটা ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি, মেঘলার প্রতি আমার ভালোবাসা আজীবন এইরকমই থাকবে, তা কখনো চেঞ্জ হবে না। আমার ভালোবাসায় কোনো কমতে থাকবে না। আমি ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়ে ফেলছি, আমাকে পিটিয়ে দিস না। আমি আর মেঘলা কেউ সুখী হব না তাহলে। মেঘ শৈবালকে জড়িয়ে ধরে বলল, মেঘলা আমার বোন, আমার কলিজার টুকরাও। ওকে আদর ভালোবাসা দিতে আমরা কখনোই কার্পণ্য করিনি। সবসময় চেয়েছি আমার ভালোবাসার পুতুলটাকে এমন কারো হাতে তুলে দেবো যে কখনো ওকে ভালোবাসতে কার্পণ্য করবে না, যার কাছে আমার বোনের হাসি মুখের সামনে সারা পৃথিবীর সুখ তুচ্ছ হয়ে যাবে। তোর চাইতে বেটার অন্য কেউ হবে না মেঘলার জন্য। তুই ভাবিস না আমি বাবা মাকে ম্যানেজ করে দেবো। শৈবাল হেসে বলল, আমি জানতাম মাম্মা, তুমি ছাড়া আর এই বিপদে কেউ সাহায্য করবে না। শিমলা এলো আরো কিছুক্ষণ পরে। নীরের পরনে একটা শেরওয়ানি। নীর এগিয়ে এসে গম্ভীর সুরে শফিক আহমেদকে বলল, বুঝলে নানু ভাই, আজকে অনুষ্ঠান হলো মূল কেন্দ্রবিন্দু কিন্তু আমি। আমাকে আমার ডার্লিং বলেছে আমাকে নিয়ে কেক কাটবে। বুড়ো শফিক আহমেদ কোনো পাত্তাই দিবে না। শফিক আহমেদ নীরকে কোলে তুলে নিয়ে বলল, ওকে ডিয়ার, তোমার ডার্লিংকে বলে দিও এক মাঘের শীত যায় না, আগামী বছর ইনশাল্লাহ আমিও আমার ছেলের ঘরের নাতনিকে নিয়ে কেক কাটবো। তোমার ডার্লিং তখন আউট হয়ে যাবে আমার লাইফ থেকে। নীর শফিক আহমেদকে খামচি দিয়ে বলল, নো নো নো, তখন আমার ডার্লিং দুজন হবে। ও তোমার ডার্লিং হবে না, আমার হবে। শফিক আহমেদ হাসতে লাগলেন নীরের কথা শুনে। মেঘ শিমলাকে একপাশে টেনে নিয়ে বলল, আব্বা, মা কি কাল অথবা আজ তোর সাথে কোনো পরামর্শ করছে? মার প্ল্যান কি কিছু জানিস? শিমলা আড়পড়া ভেঙে বলল, সর এখান থেকে। এসেছি একটু আনন্দ করতে, তুই আসছিস আমার সাথে ষড়যন্ত্রের আলাপ করতে। মামির সাথে দীর্ঘদিন আমার কথা হয় না, আমি কিছুই জানি না। মেঘ ভ্রুকুচকে বলল, সত্যি জানিস না? শিমলা আগের মতো নির্বিকার থেকে বলল, না, জানি না। মেঘের বিশ্বাস হলো না। কিছুক্ষণ শিমলার দিকে তাকিয়ে থেকে বলল, মার সব আবদার আমি মেনে নেবো আব্বা, তবে মনে রাখিস নবনীতাকে নিয়ে আমি কারোর সাথে আপোষ করব না। এই একটা ব্যাপারে আমি আপোষহীন। পুরো পৃথিবী আমার বিপক্ষে যাক, তবুও আমার নবনীতাকে আমার চাই। আমি সারা পৃথিবী তছনছ করে দেবো যদি আমার মা আমার কাছে এরকম কোনো অন্যায় আবদার করে। মেঘের লাল টকটকে মুখের দিকে তাকিয়ে শিমলার ভীষণ হাসি পেল। একটা ছেলে কারো প্রেমে পড়লে কেমন শান্ত হয়ে যায়, আবার কোনো বিপদে কেমন উগ্র হয়ে যায়, মেঘ তার স্পষ্ট প্রমাণ। শিমলা মুগ্ধ হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। এই তো তার সেই ভাই যে কিনা কোনো মেয়ে তাকে প্রপোজ করলে কেমন বিরক্ত হতো, অথচ সেই আজ একটা মেয়ের প্রেমে পড়ে নিজের স্ট্যাটাস, নিজের অবস্থান সব ভুলে কেমন ক্রেজি হয়ে গেছে। শিমলা কঠোর হয়ে বলল, ছি মেঘ, এই তোর শিক্ষা? তুই ওনাদের একমাত্র ছেলে, তোর কাছে ওনাদের এক্সপেকটেশন থাকতেই পারে। মামার যদি সত্যি এরকম চিন্তা ভাবনা থাকে তবে তোর উচিত সেটা মেনে নেওয়া। জীবনে এরকম কত মেয়ে আসবে, বাবা মা কি আসবে আর? মেঘ হতভম্ব হয়ে বলল, টিপিক্যাল বাঙালি মহিলার মতো কথা বলছিস কেন আপা? তুই তোর থেকে এরকম কথা তো এক্সপেক্টেড না। তুই তো জানিস নবনী আমার জীবনে কি। বাবা মাকে তো আমি অস্বীকার করছি না, কিন্তু তাই বলে নিজের ভালোবাসা, যাকে নিজের সত্তা হিসেবে জানি, তাকে অস্বীকার করব? সরি আপা, আমি সেই মানুষ না। শিমলার সাথে কথা না বাড়িয়ে মেঘ উঠে চলে গেল। শিমলা ব্যস্ত হয়ে পড়ল অন্যদের সাথে কথা বলায়। বিকেল হতেই তামিম নিজের ব্যাগ গুছিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। মাগরিবের পরপরই বাস ছাড়বে। অফিসের কাছাকাছি আসতেই হঠাৎ করে যেন কি হলো, 4-5টা গুন্ডা টাইপের ছেলে হকি স্টিক স্ট্যাম্প নিয়ে তেড়ে এসে তামিমকে মারতে লাগলো। একজন বলল, শালা মারুফের বাচ্চা, আর জীবনে দেখমু তোরে আমার বোনকে ডিস্টার্ব করছিস, আমার বোনের পিছু নিয়েছিস, তবে বুঝবি তোমার ভাইয়েরা বোনকে প্রোটেক্ট করার জন্য তোর কলিজা ছিঁড়ে আনতেও দুইবার ভাববে না। তামিম চিৎকার করে বলল, আমার নাম তামিম, আমি মারুফ নই। আপনাদের ভুল হচ্ছে, তমা নামে কাউকে আমি চিনি না। কেউ তার কথা শুনল না। 5 মিনিট এলোপাথারি মেরে হাওয়ার মতো মিলিয়ে গেল। কয়েকজন পথচারী তামিমকে ধরে একটা হাসপাতালে নিয়ে গেল। 2-1জন দেশটা রসতলে গেল বলে গালিও দিল, নয়তো দিন দুপুরে এরকম করে নাকি। তামিমের কপালে মাথায় স্টিচ দেওয়া লাগলো, পায়ে ভীষণ চোট পেল। ল্যাংড়াতে ল্যাংড়াতে
তামিম তবুও অফিসের দিকে গেল। নিজের শারীরিক অবস্থার চাইতে তামিমের কাছে বড় হয়ে উঠল জাফলং গিয়ে মেঘ আর নবনী প্রেম করবে, আর সে বাসায় বিছানায় পড়ে থাকবে। অসম্ভব। মেঘের মোবাইলে একটা টেক্সট এলো, মিশন তামিম কমপ্লিট গুরু, ব্যাটারে হালকার উপর ঝাপসা করে কয়েকটা দিয়েছি। আপনি বলায় গুরুতর কিছু করিনি, শুধুমাত্র ট্রেইলার দেখিয়ে ছেড়ে দিয়েছি, নয়তো পুরো সিনেমা দেখাতাম ওরে, রাস্তার সাথে পিষে ফেলতাম। মেঘ মুচকি হেসে ফোনটা ব্যাগে রাখলো। সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। 3টা অ্যানা বাজতে সবাই রওনা হলো সিলেটের উদ্দেশ্যে। সিদ্ধান্ত হলো সকালে আগে অ্যানিভার্সারি সেলিব্রেট করা হবে, তারপর সবার ঘোরাঘুরি। শুনে মেঘ মায়ের দিকে তাকালো। কথা তো ছিল সন্ধ্যায় অ্যানিভার্সারি পার্টি হবে, তবে হঠাৎ টাইম এগিয়ে আনার কারণ কি? কেমন নির্বিকার ভঙ্গিতে মাসুমা বেগম বসে আছেন। নিজের মাকে মেঘের নিজের কাছেই অচেনা মনে হলো। নবনীকে শিমলা নিজের পাশে বসিয়ে ছাড়ল। মেঘ কয়েকবার শিমলার আশেপাশে ঘুরে ঘ্যান ঘ্যান করল নবনীর সাথে বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য। শিমলা ব্যাপারটা পাত্তাই দিল না। 9 ঘন্টা জার্নি করার পর সবাই হোটেল নূরজাহান গ্র্যান্ডে বুক করা রুমে গিয়ে বিছানায় এলিয়ে পড়ল। ঘুম এলো না শুধু মেঘের চোখে। শিমলার কথার ধরন থেকে মেঘ 90% শিওর হলো মাসুমা বেগম মেঘের বিয়ে রিলেটেড কিছু চাইবেন। কিন্তু কি চাইবেন? অ্যানিভার্সারির পার্টি শুরু হলো হোটেলেই। ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো হলরুম। সবাই নিজের ইচ্ছা মতো নিজেকে সাজিয়েছে। এত রং বেরঙের সাজের মধ্যে নবনীর মনে হচ্ছে নবনীকে ব্যাকআপ্পা লাগছে। সাদা রঙের একটা হালকা কাজের 3 পিস পরা, লম্বা চুলে খোপা করে নবনী এসেছে। মেঘ আর চোখে বারবার দেখছে নবনীকে। শফিক আহমেদ একটা মেরুন কালার শেরওয়ানি পরেছেন। মাসুমা বেগমের পরনে মেরুন কালারের জামদানি, ছোট নীরের পরনেও জামদানি মোটিফের পাঞ্জাবি। তাদের সামনে রাখা বিভিন্ন ফ্লেভারের 5 পাউন্ডের 8টা কেক। রেড ভেলভেট কেকটা 2 জন মিলে কাটবেন। তাদের কেক কাটার মাধ্যমে পার্টি শুরু হলো। মেঘ দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিয়ে নিজেও সামিল হয়েছে। কয়েকজন ওয়েটার ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আত্মীয় স্বজন সবাই নিজেদের গিফট দিয়েছে। নবনী নিজেও ছোট্ট একটা গিফট এনেছে, রাবেয়া বেগমের হাতে বানানো একটা নকশি কাঁথা আর নিজের হাতে করা মেঘের থিমের একটা হ্যান্ড পেন্ট কাপল ড্রেস। এরকম পার্টিতে নবনী এই প্রথম এসেছে। কি গিফট দিবে এটা নিয়ে নবনীর ভীষণ কনফিউজড ছিল। টাকা পয়সা সোনা দানা এদের কাছে কোনো ব্যাপার না, নবনী জানে। তাই ভেবে নিজের পছন্দ মতো এই গিফট নিয়েছে। গিফট দেওয়ার পর নবনী ভীষণ লজ্জিত হলো। উপহারের মোড়কে যদি নিজের নামটা না লিখত তবে কিছুটা স্বস্তি পেত। কেউ জানতো না এই সস্তা উপহার কে দিয়েছে। ভয় হলো নবনীর, যদি কেউ হাসাহাসি করে। নিম্নবিত্ত পরিবারের বিলিং করার নবনীর উচ্চবিত্তদের এসব পার্টি সম্পর্কে অভিজ্ঞতার জন্যই নিজের কাছে নিজের লজ্জিত হচ্ছে বারবার। মাসুমা বেগম সবার উদ্দেশ্যে বললেন, আমি আমার ছেলের কাছে একটা উইশ জানাবো। মা হিসেবে বলতে পারেন আমার দাবি এটা ছেলের উপর। এটাই হবে আমার জীবনে পাওয়া সবচেয়ে মূল্যবান উপহার। সবাই চিৎকার করে উঠল। অ্যালাইসমেন্টে মেঘ ঘাবড়ে গেল। এই মুহূর্তের জন্যই মেঘ অপেক্ষা করছিল। কি রুদ্ধশ্বাস অপেক্ষা চেপে রেখেছিল বুকের ভেতর তা কেবল মেঘ জানে। মাসুমা বেগম যথেষ্ট শান্ত সুরে বললেন, ছেলে মেয়ে বড় হলে প্রত্যেক বাবা মায়ের চিন্তা থাকে তার জন্য উপযুক্ত সঙ্গী নির্বাচন করা। আজকাল প্রায় সব ছেলে মেয়ে নিজের জীবন সঙ্গী নিজেই চুজ করে। বাবা মায়ের সেখানে কথা বলারও জোর থাকে না। খাইয়ে পড়িয়ে নিজের জীবনের সর্বোচ্চ দিয়ে নিজের সব শখ ত্যাগ করে যে সন্তানকে বাবা মা বড় করে তাদের জীবন সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে বাবা মাকে কতটা প্রায়োরিটি দেওয়া হয় না। মনে করা হয় বাবা মা কিছুই বোঝে না এসব ব্যাপারে, অথচ সন্তান ভুলে যায় বাবা মায়ের চাইতে বড় শুভাকাঙ্ক্ষী সন্তানের জীবনে আর কেউ নেই। মেঘ আমার একমাত্র ছেলে। ছেলে হিসেবে সে কখনো আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। একটা মেয়েকে সে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তার সেই ভালোবাসাটাই আজ আমি ছিনিয়ে নিতে চাইছি। আমি মেঘের জন্য একজন পাত্রী পছন্দ করেছি।
আমার ইচ্ছে মেঘ আমার পছন্দের মেয়েটাকে বিয়ে করুক, নিজের ভালোবাসার চলাঞ্চলি দিয়ে। মেঘ কি আমার এই ইচ্ছেটাকে মূল্য দিবে, নাকি তার কাছে তার 2 দিনের ভালোবাসাই বেশি প্রাধান্য পাবে? মেঘের হাসি মুখে মুহূর্তে রাজ্যের অন্ধকার নেমে এলো। নবনী নিজেও হতভম্ব হয়ে গেল। ভাগ্য আবারও তাকে নিয়ে প্রশোহন করছে। বুঝতে পেরে লজ্জায় অপমানে মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলো। নবনীর মনে হলো উপস্থিত প্রতিটি মানুষ তার দিকে তাকিয়ে যেন হাসছে। কাকে দোষ দেবে নবনী? মেঘকে? না, তার তো কোনো দোষ নেই। দোষ আসলে নবনীর। আকাশ কুসুম স্বপ্ন দেখেছে সে, তার তো এরকম হবার কথা। তামিম নবনীর পাশে এসে দাঁড়িয়ে বলল, মেঘ স্যারের বউ হবার খুব শখ ছিল তাই না? দেখলে তো এবার স্যারের মা কিভাবে বুঝিয়ে দিল তুমি কখনোই ওনার বউ হবার যোগ্যতা রাখো না। গতকাল ওনারা তোমাদের বাসা থেকে আসার সময় আমি সব কিছুই ওনাদের জানিয়ে দিয়েছি। বেশি বেড়েছ না? পাখা গজিয়েছে তোমার, পাখা কেটে দিলাম, এবার উড়ে দেখো আকাশে। মেঘ মায়ের পাশে দাঁড়িয়ে বলল, বাবা মায়ের চাইতে বড় শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে আর কেউই নেই। সন্তানের হাসি মুখের জন্যই বাবা মা সব ত্যাগ করে থাকেন। কিন্তু সেই ত্যাগের নমুনা যদি এই হয় যে এই সন্তানের মুখের হাসি কেড়ে নিয়ে তাকে সুখী করা, তবে সেই সুখ আবার চায় না। একজন মা যখন জানে সন্তান কোথায় নিজের মানসিক শান্তি খুঁজে পায়, অথচ জেনেও সেই সন্তানের সেই শান্তির উৎস কেড়ে নিতে চায়, তবে সেখানে বাবা মায়ের সন্তানের জন্য ভালোবাসা চাওয়াটা আসলে কোথায় তা আমার জানা নেই। মাসুমা বেগম জল ভরা নয়নে ছেলের দিকে তাকিয়ে বললেন, মায়ের পছন্দ আজকে তোর কাছে প্রশ্নবিদ্ধ মেঘ? মেঘ জবাব দিল, না মা, বরং ছেলের ভালোবাসা আছে তোমার কাছে মূল্যহীন। মাসুমা বেগম হাস স্বীকার করে নেওয়ার ভঙ্গিতে বললেন, বেশ, তবে তোমার পছন্দই জিতে থাক। আমি মেয়ের বাবা মায়ের কাছে সবার সামনে ক্ষমা চাইবো। মাসুমা বেগম শিমলাকে বললেন, ওনাদের ডেকে নিয়ে আসো। থমথমে মুখে সবাই তাকিয়ে রইল। শুধু হাসি মুখে তাকিয়ে আছে তামিম। পুরো ব্যাপারটায় তামিম সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছে। তামিম জানে মেঘ যতই নবনীকে ভালোবাসুক, এত মানুষের সামনে কিছুতেই নিজের মাকে লজ্জা পেতে দিবে না। তামিম অপেক্ষা করছে সেই মুহূর্তের, যেই মুহূর্তে নবনীর সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে। শিমলার পিছন পিছন হাশেম আলী, রাবেয়া বেগম, সাব্বির, ফাল্গুনী, চৈতালি এসে দাঁড়ালো। তামিমের হাসি মুখে অন্ধকার নেমে এলো। চমকে গেল নবনী। সবচেয়ে বেশি অবাক হলো মেঘ নিজে। মাসুমা বেগম হাসি মুখে এগিয়ে গিয়ে রাবেয়া বেগমকে জড়িয়ে ধরে বললেন, মাফ করবেন আপা, আপনার বড় মেয়েকে পুত্রবধূ করার ভীষণ শখ ছিল, কিন্তু আমার ছেলে। মাসুমা বেগম কথা শেষ করতে পারলেন না, তার আগেই মেঘ বলল, আমি রাজি মা, তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। মাসুমা বেগম ভ্রু কুঁচকে বললেন, অসম্ভব, তা হবে না এখন আর। মেঘ মাকে জড়িয়ে ধরে বলল, না মা, আমি তোমার অসম্মান হতে দেব না। শফিক আহমেদ বিড়বিড় করে বললেন, আমি কিছুই বুঝতেছি না। মেঘ, তুই কি পাগল হয়ে গেছিস? নবনীর কি হবে তাহলে? শফিক আহমেদের কথা শুনে শিমলা এবং মাসুমা বেগম দুজনেই অট্ট হাসিতে ভেঙে পড়ল। দ্বিধান্বিত হয়ে তাকিয়ে রইল সবাই। শিমলা হাসি থামিয়ে বলল, সরি মামা, পুরোটাই আমার আর মামির প্ল্যান ছিল। গতকাল মামি এসে আমাকে যখন জানালেন তিনি নবনীকে মেঘের বউ করতে চান, তখন আমি মামিকে বলে দিই যে মেঘ নবনীকে ভালোবাসে। মেঘকে একটু সারপ্রাইজ দিতেই আমরা দুজন এই নাটক করেছি। মামি গতকাল আমার বাসা থেকে বের হয়ে আবার নবনীদের বাসায় যান। নবনী অফিসে যাওয়ার পর তারপর আঙ্কেল আন্টিকে সব বলে বুঝান। যদিও এই ব্যাপারে ফাল্গুনী, চৈতালি, সাব্বির ভীষণ সহযোগিতা করেছে। অবশেষে আঙ্কেল আন্টিও রাজি হন। তবে সবাই নবনী আর মেঘের থেকে ব্যাপারটা গোপন রাখে। ওদের দুজনকে সারপ্রাইজ দিতেই সবাই মিলে এরকম করেছি আমরা। লজ্জায় নবনী চোখ বন্ধ করে ফেলল। মেঘলা এসে নবনীকে জড়িয়ে ধরে বলল, মা দেখো, ভাবির 2 গাল লজ্জায় পাকা টমেটোর মতো হয়ে গেছে। মাসুমা বেগম সেখানেই মেঘ আর নবনীর এঙ্গেজমেন্টের ঘোষণা করলেন। পার্স থেকে একটা ডায়মন্ডের রিং বের করে মেঘের হাতে দিলেন। রাবিয়া বেগম একটা সোনার রিং দিলেন নবনীকে মেঘকে পরিয়ে দেওয়ার জন্য। দুজনকে রিং পরিয়ে দেওয়ার পর শফিক আহমেদ স্টেজে উঠলেন। তারপর গম্ভীর হয়ে বললেন, বেশ তো, আমার মতামত না নিয়ে ছেলের এঙ্গেজমেন্ট করিয়ে ফেললে তুমি। তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমিও তোমার মতামত ছাড়াই মেঘলার এঙ্গেজমেন্টটা ঘোষণা করলাম। আজকে এই মুহূর্তে মেঘ নবনীর এঙ্গেজমেন্টের সাথে সাথে মেঘলা আর শৈবালেরও এঙ্গেজমেন্ট হবে। আসার সময় মেঘ গাড়িতে বসে বাবাকে মেঘলা আর শৈবালের সম্পর্কের কথা খুলে বলেছেন। শৈবালকে শফিক আহমেদ ভালো করেই চেনেন। মেধাবী একটা ছেলে, লেখাপড়ায় যেমন ভালো
ছোট থেকে তেমনি চারিত্রিক দিক থেকেও ছেলেটা যথেষ্ট ভালো। শফিক আহমেদ অহমত জানানোর মতো কিছু পেলেন না। তাছাড়া শৈবাল মাসুমা বেগমের যে কত প্রিয় তা শফিক আহমেদ জানেন। মাসুমা বেগম অবাক হয়ে তাকালেন স্বামীর দিকে। আসমা বেগম এগিয়ে এসে বোনের পাশে দাঁড়িয়ে বললেন, দেখলি তলে তলে কবে হতচ্ছাড়া অবুঝ মেয়েটাকে পটিয়ে ফেলেছে, অথচ এদিকে আমরা ওর জন্য পাত্রে খুঁজে খুঁজে হয়রান। আমার অবুঝ মেয়েটা ছেলেটার ফাঁদে পা দিল কিভাবে আমার মাথায় আসে না। আমি শিওর ওর বাবা যেমন আমাকে চিনি পড়া খাইয়ে বিয়েতে রাজি করিয়েছে, এই ছেলেও মেঘলাকে তেমন পানি পড়া খাইয়ে প্রেমে ফেলেছে। বশীকরণ জাদু করেছে ও। ওদের পুরো জাতটাই তো এমন। মাসুমা বেগম অবাক হয়ে বললেন, শৈবালের মতো একটা এডুকেটেড ছেলে কিভাবে আমার এই কণ্ঠমূর্খ মেয়ের প্রেমে পড়লো, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। শৈবাল বাবা, তুমি শিওর তো? আবার ভেবে দেখবি তো তুই? মেঘলাকে তো তুই চিনিস, এই মেয়ে এখনো 13 ঘরের নামতা পারে না। আমি তো ভেবে ভেবে হয়রান, এই অশিক্ষিত মেয়েকে কে বিয়ে করবে। বাবা, আবার ভেবে দেখ তুই, তোর বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তোর মনে নেই ও গুনতে গেলে বলতো 21, 22, 23, 37, 38, 39? এ তো এখনো তেমন রয়ে গেছে। জিজ্ঞেস কর রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পেয়েছে, এ পারবে না। অযথা জিজ্ঞেস করে ভাওয়েল কয়টি, তাও পারবে না। আসমা বেগম রেগে বললেন, ও কি বলবে? ওর বাপের বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে কারো আছে এরকম পুতুলের মতো মেয়ে? ওদের গোষ্ঠীতে ওর বাবা ছিল সৌভাগ্যবান, আমার মতো সুন্দরী বউ পেয়েছে বলে। আর এখনও সেই সৌভাগ্যবানের খাতায় নাম লেখাতে যাচ্ছে আমার মেঘমাকে পেতে যাচ্ছে বলে। এমন আসমানের পরী ও পাবে না সারা দুনিয়া খুঁজলেও। ও মেঘলাকে একটা প্রশ্ন করেই দেখুক না, ওর মাড়ির দাঁত সবগুলো আমি খুলে দেব, হাতে দিয়ে দেব। ও কোথাকার বিদ্যাসাগর হয়েছে দেখে নেব আমি। আর তুই একটা কথা বললে তোর দাঁতও আর আস্ত রাখবো না। দুই বোনের কথা কাটাকাটির মধ্য দিয়ে মেঘলা আর শৈবালের এঙ্গেজমেন্ট হয়ে গেল। হতাশার ছেয়ে গেল তামিমের মন। নবনীকে ফিরে পাওয়ার আশার বিন্দুও নিভে গেল তামিমের। চোরের মতো লুকিয়ে তামিম রুম থেকে চলে গেল। সবাই খাবার দাবার সেরে আড্ডা দিচ্ছিল। নবনী লজ্জিত মুখে বাবা মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। রাবেয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আমার আল্লাহ কখনো অন্যায় বিচার করে না মা। আজ দেখ তোকে রাজরানী করেছেন আল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, বুঝলি তো এবার? ফাল্গুনী, চৈতালি, সাব্বির বোনকে জড়িয়ে ধরে বলল, আমরা কিন্তু আগে থেকেই সব জানতাম আপা। ভাইয়া প্রথম দিন এসেই আমাদের কাছে সবকিছু বলছেন, এই জন্যই তো ভাইকে আমাদের এত পছন্দ। হাশেম আলী হাসতে হাসতে বললেন, আমি তো কোনোদিন ভাবিও নাই আমার মেয়েটাকে পাবার জন্য কেউ এত কষ্ট করবে। এই ছেলে কিনা নিজেকে এতিম পরিচয় দিয়ে এত কষ্ট করে গেছে। আমার মেয়ের কপাল আসলেই ভালো। একে একে অফিসের সবাই এসে নবনী আর মেঘকে কংগ্রাচুলেশন জানালো। একরাশ দুশ্চিন্তা নিয়ে শুরু হওয়া দিনের শেষ হলো একটা মধুর অনুভূতি নিয়ে। আবেগে বারবার মেঘের চোখ ভিজে যাচ্ছিল। পুরো ব্যাপারটা এখনো কেমন স্বপ্নের মতো লাগছে তার। জীবন এত সুন্দর কেন জানা নেই মেঘের। শুক্রবার সকালবেলা তাহেরা বেগম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছেন। দীর্ঘদিন ধরে রান্না বান্না থেকে দূরে থাকায় তার মনে হচ্ছে কোনো কিছুই যেন ঠিকমতো হচ্ছে না। লোবনের আজকে এঙ্গেজমেন্ট হবে। তাহেরা বেগমের ইচ্ছে যত শীঘ্রই সম্ভব বিয়ের তারিখ ধার্য করার, সম্ভব হলে কোরবানির ঈদের আগেই। এরকম পাত্র হাতছাড়া হয়ে গেলে দ্বিতীয়বার আর সুযোগ পাবেন না। ভাগ্য বারবার তাকে সুযোগ দিবেন না। রান্নাবান্নায় দেশা লোবনা কেউই একটু সাহায্য করতে আসছে না। তাহেরা বেগম কোনটা রেখে কোনটা করবেন ভেবে পাচ্ছেন না। মেইন ডিশ, ডেজার্ট কোনোটাই হচ্ছে না ঠিকঠাক। হাতে হাতে কেউ একজন এগিয়ে দিলে কাজটা যেমন সহজ হয়, সেই সাহায্য করার মতো মানুষই নেই তার। নিজের ভাগ্যকে দুটো গালাগাল দিয়ে তাহেরা বেগম কাজে লেগে গেলেন। আবার মশলা নেই, মশলা ব্লেন্ড করতে হবে। তাহেরা বেগম উঁচু গলায় লোবনা, দিশা দুজনকে ডাকলেন। দিশা আর লোবনা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে আর ফোন টিপছে। তাহেরা বেগমের ডাক শুনে দিশা হটস্পটে একটা গালি দিয়ে কানে হেডফোন গুজে নিল। লোবনাও পাত্তা দিল না তেমন। আজকে তার এঙ্গেজমেন্ট, এই সময় রান্নাঘরের আশেপাশেও লোবনা যেতে রাজি না।
তাহেরা বেগমের প্রচন্ড রাগ হলো। দুজনেই সামনের রুমে বসে আছে, স্পষ্ট তার ডাক শুনছে, অথচ এগিয়ে আসছে না। আদা রসুন কুচি করতে গিয়ে তাহেরা বেগম পোড়া গন্ধ পেলেন। গরুর মাংস পড়ে গেছে কিছুটা। রাগে তাহেরা বেগমের গা জ্বলে গেল। প্রচন্ড আক্রোশ নিয়ে কিচেন থেকে বের হলেন। তারপর ক্ষোভ মেটাতে লবণের চুল চেপে ধরে দুইটা থাপ্পড় মেরে বললেন, বুড়ি দুমসি মেয়ে বসে আছিস কেন? আমি রান্না করে ডাকতে ডাকতে মরে যাচ্ছি, সেদিকে কোনো খেয়াল নেই কারো। শ্বশুর বাড়ির ভাত এত মিঠা না, এমনি এমনি গলা দিয়ে নামেও না ওই ভাত। প্রচন্ড মেজাজ খারাপ হলো লবণার। ঝিকে মেরে বউকে শেখানোর প্রবাদটা অজানা থাকায় মায়ের কথার মর্মর্থ বুঝতে পারল না সে। উল্টো আজকে দিনে মা তাকে মারায় তেড়ে জবাব দিল, শ্বশুর বাড়ির ভাত যে কত তিতা তা আমি আরো 3 বছর আগে থেকেই জানি। নবনী, নিতুর সাথে তুমি যেভাবে ব্যবহার করেছো তা দেখেই আমার অভিজ্ঞতা হয়ে গেছে। তোমার মতো শাশুড়ি হলে কোনো মেয়েই সংসার করতে পারবে না। তাহেরা বেগম হতভম্ব হয়ে গেলেন মেয়ের কথা শুনে। নিজের পেটের মেয়ে কিনা তার বিরুদ্ধে কথা বলছে। মেয়েও বুঝলো না তিনি কথাগুলো মেয়েকে নয় দিশাকে বলছেন। এই ছিল মেয়ের মনে। তবে কি মেয়েও তাকে খারাপ মা হিসেবে জানে? এক বুক হাহাকার নিয়ে তাহেরা বেগম নীরবে রান্নাঘরের দিকে চলে গেলেন। সেই সাথে আড়াল করলেন তার 2 চোখ ভরা অস্ত্র। দিশা শুধু শুধু কানে হেডফোন দিয়ে গান শোনায় ভং ধরে বসেছিল। মা মেয়ের এই নাটক দেখা দিশার পৈশাসিক মনে একটা অন্যরকম শোক পেল। মোবাইলের দিকে তাকিয়ে মজার কিছু দেখছে এরকম ভান করে হা হা করে হাসতে লাগলো দিশা। তাহেরা বেগম মোটামুটি 20 জন মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। পাত্রপক্ষ বলেছে 12 থেকে 13 জন আসবেন এঙ্গেজমেন্ট করতে। মেহমান আসার পর দেখা গেল মেহমান এসেছে 26 জন। তাহেরা বেগমের মাথায় হাত পড়ে গেল। এদিকে শামীম তামিম কেউই নেই বাসায়। দিশা সং সেজে বাপের বাড়ির লোকদের কোলে নিয়ে বসে আছে আর হা হা করে হাসছে। তাহেরা বেগমের প্রেশার হাই হয়ে গেল চিন্তায়। কিভাবে সামলাবেন তিনি এখন? এই প্রথম তাহেরা বেগম নিতুর অভাব বোধ করলেন। মেয়েটা মুখরা, ঝগড়াটে, বেয়াদব, অভদ্র যাই হয়ে থাকুক না কেন এরকম পরিস্থিতি নিশ্চয়ই সামলে নিতে পারত। পাত্রপক্ষ দেখতে আসার দিনেও তো সেই সব সামলাইছে। আজকে তো সেও নেই। অথই জলে পড়ে হাই হুতাশ করতে লাগলেন তাহেরা বেগম। খেতে বসে দিশার চাচি আমেনা প্রহ্লাদকে বললেন, আজকের খাবারের চেহারা দেখতেই তো কেমন লাগছে। গতবারের রান্না সবই ভালো ছিল, শুধু পোলাও ছাড়া। এবার তো দেখছি সবই কেমন কেমন যেন। তাহেরা বেগমের মুখ শুকিয়ে গেল শুনে আমতা আমতা করে বললেন, আসলে আপা একা হাতে সব সামলাতে হয় তো, তাই আর কি। খান না আপনারা, খেতে ভালোই হয়েছে। পাত্রের বোন রোস্টে কামড় দিয়ে বলল, কিরে দিশা, এঙ্গেজমেন্টের খাবার নাকি হয় বিয়ের খাবারের চাইতেও ভালো। সবাই বলে বিয়ে শাদীর ক্ষেত্রে এঙ্গেজমেন্টের খাবারই হচ্ছে মেন। এখন তোর শ্বশুর বাড়ির এঙ্গেজমেন্টের আইটেম যদি এত কম হয় তো বিয়েতে কি করবে কে জানে। আমাদের স্ট্যাটাসের সাথে এসব কি যায় নাকি? তাহেরা বেগমের মুখ অন্ধকার হয়ে গেল শুনে কলিজা শুকিয়ে গেল ভয়ে। পাত্রপক্ষের মুখ থেকে এ জাতীয় কথা শোনা যে ভালো লক্ষণ নয় তা তাহেরা বেগমের চাইতে ভালো কে জানে। নবনীকেও তো তিনি এরকম করেই বলতেন। খাবারের শেষের দিকে কেউ কেউ খাসির মাংস পায়নি, কেউ রোস্ট পায়নি, আবার কেউ গরুর মাংসও পায়নি। গরুর মাংস হয়নি সবার। মেহমানরা সবাই মুখ বাঁকাতে লাগলো। কেউ কেউ কটাক্ষ করে বললেন, এই কোথায় আত্মীয়তা করছেন? আজকের এই অবস্থা, বিয়ের পর না জানি কেমন করে এরা। লজ্জায় অপমানে তাহেরা বেগম টিকতে পারলেন না এক দণ্ড আর মেহমানদের সামনে। রান্নাঘরে সিঙ্কের সামনে দাঁড়িয়ে অস্ত্র বিসর্জন দিলেন। তারপর সিঙ্কে মুখ ধুয়ে শাড়ির আঁচলে মুখ গুজে বের হয়ে এলেন সবার সামনে। বুক ভরা ব্যথা চাপা দিয়ে তাহেরা বেগম মেহমানদের সাথে কথা বলতে এলেন। পাত্রের নাম মুবিন। হাতে একটা ডায়মন্ডের রিং নিয়ে লোবনার হাতে পরিয়ে দিল মুবিন। লোবনা একটা সোনার রিং পাত্রকে পরিয়ে দিল। তাহেরা বেগমকে শুনিয়ে পাত্রের বোন মালিহা বলল,
কিরে দেশা, তোর শ্বশুরবাড়ির কালচার এরকম নাকি? আমাদের সব ভাই বোনের এঙ্গেজমেন্টের রিং ডায়মন্ডের ছিল, তোর মনে নেই? আর দেখ, এরা মুমিনকে এটা কি দিল? এটা দিয়ে লোক হাসানোর তো দরকার ছিল না। সমাজে আমাদের তো একটা সম্মান আছে নাকি? এত আত্মীয় এসেছে, সবাই বাসায় গিয়ে আমাদের নিয়ে সমালোচনা করবে, তুই আগে থেকে বলে রাখলি না কেন? তাহেরা বেগমের অন্তরে তীরের মতো বিঁধল কথাগুলো, কিন্তু আজ তিনি নিরুপায়। শামীমও টাকা পয়সা দিচ্ছে না, তামিমও বাসায় খোঁজখবর তেমনটা নেয় না, হামিদুর রহমানও তেমন কোনো টাকা পয়সা রেখে যাননি। এরকম টানাটানিতে তাহেরা বেগম আগে পড়েননি। অভাব যখন আসে সব দিক দিয়েই আসে। অন্য সময় হলে তিনিও পাত্রের জন্য ডায়মন্ডের রিং নিতেন, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। নীরবের সব অপমান সহ্য করা ছাড়া আর কিছু করার নেই তাহেরা বেগমের। যিনি সৃষ্টি জগতের মালিক, তার ইশারা বোঝা কি এত সহজ? তুচ্ছ মানুষ আমরা, কিভাবে বুঝবো তার ইশারা? বিয়ের তারিখ ঠিক হলো 5 দিন পরে, কোরবানির ঈদের 7 দিন আগে বিয়ে। তাহেরা বেগম ভীষণ খুশি হলেন শুনে। একটা তো ভালো খবর পেলেন অন্তত। মেহমান চলে যাওয়ার পর দিশা নিজের রুমে ঢুকে গেল। লুবনা তাহেরা বেগমের উপর রেগে আছে, সকালে তাকে মারার জন্য। সেও নিজের রুমে গিয়ে দরজা দিল। পুরো বাসায় তাহেরা বেগম একেবারে একা হয়ে গেলেন। নিজেকে তার মনে হলো শূন্য পুরীতে একা বেঁচে থাকা এক মানবী। পুরো ঘর এলোমেলো হয়ে আছে, এখানে সেখানে খাবার পড়ে আছে, তরকারির ঝোল পড়ে আছে। এসব এখন একা তার পরিষ্কার করতে হবে। সারা দিন কাজ করার পর শরীর একটু বিশ্রাম চায়। এই মুহূর্তে এসব পরিষ্কার করতে মোটেও ইচ্ছে করছে না তাহেরা বেগমের। নিজের ভাগ্যকে গালি দিলেন নিজেই আজ। এটো প্লেট, বাটি, টেবিল, হাঁড়ি বাতির সব পরিষ্কার করে তাহেরা বেগম যখন বিছানায় পিঠ লাগালেন, তখন চারিদিকে মাগরিবের আজান হচ্ছে। ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিতেই তাহেরা বেগমের চোখ লেগে এলো। সেই চোখ লেগে আসাটাও বেশিক্ষণ রইল না, যখন মনে পড়ল ঈদে তো লোবনার শ্বশুরবাড়িতে গরু দিতে হবে, সবার জন্য পোশাক দিতে হবে, শ্যামাই, চিনি, এসব কিছু দিতে হবে। মাথা চক্কর দিয়ে উঠল তাহেরা বেগমের। বড় পরিবারে মেয়ে বিয়ে দেওয়ার স্বপ্ন বিভোর হয়ে থাকা তাহেরা বেগমের মনেই ছিল না সমাজের বানানো এসব নিয়ম নীতি। চাইলেও সেই নিয়ম নীতি এখন ভাঙতে পারবে না। তাহেরা বেগমের বুকের ভেতর কেমন একটা অদ্ভুত যন্ত্রণা অনুভব হলো। কি করবেন তিনি? প্রেগন্যান্সি কিট হাতে নিয়ে নিতু বসে আছে থ হয়ে। জীবনের সব স্বপ্ন যখন ভেঙে গেছে, সেই মুহূর্তে একটা নতুন স্বপ্ন ধরা দিল। প্রেগন্যান্সি কিটে পজিটিভ এসেছে। মাথার চুল চেপে ধরে নিতু বসে পড়ল। পুরো পৃথিবী তছনছ করে দিতে ইচ্ছে করছে নিতুর এই মুহূর্তে। কিছুদিন আগেও এই পজিটিভ রেজাল্ট নিতুকে সেই সুখের সাগরে ভাসাতো। আজকে সেই রেজাল্ট নিতুকে গভীর জলে নিমজ্জিত করেছে। ফ্লোরে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো নিতু। আর কত পরীক্ষা দিবে সে? সৃষ্টিকর্তা আর কত পরীক্ষা নেবে তার থেকে? জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় তো পাশ করতে পারেনি। আজীবন একসাথে থাকার জন্যই তো বেছে নিতে পারেনি সঠিক মানুষ। যখন সেই মানুষটাই নেই জীবনে, তখন তার দেওয়া ভালোবাসার চিহ্নকে নিয়ে কিভাবে থাকবে নিতু? ফ্লোরে গড়িয়ে কাঁদতে লাগলো নিতু। নিতুর কান্না শুনে বাবা মা দুজনেই ছুটে এলেন। অন্ধকার রুমে মেয়ে গড়াগড়ি খেয়ে কাঁদছে। মেয়ের সেই কান্নার অফোর্ড করে দিচ্ছে বাবা মায়ের কলিজা। রেবেকা বেগম মেয়েকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে তোর? এমন করিস কেন মা? তুই এমন করিস না মা। তোর কান্না দেখলে যে আমার আর তোর বাবার বুক ফেটে যায় যন্ত্রণায়। আমরা দুজন মানুষ তোদের দুই বোনের দিকে তাকিয়েই তো বেঁচে আছি। আমাদের মেরে ফেলিস না এভাবে তোরা। নিতু মাকে জড়িয়ে ধরে বলল, মা গো, কেন আমার সাথে এরকম হলো? কেন আমি এত যন্ত্রণা পাচ্ছি? আমি তো বিশ্বাস করেছি তাকে, তবে কেন দিন শেষে আমি ঠকে গেলাম? আমি কষ্ট পাচ্ছি। যে আমাকে ঠকালো মা গো, সে তো সুখে আছে। আমি কিভাবে বাঁচবো গো মা? সিলেট ভ্রমণ নবনীর জীবনের অন্যতম আনন্দময় ভ্রমণ ছিল। জিয়াপতং ভিউ পয়েন্টে গিয়ে নবনীর মন কিছুটা খারাপ হয়ে গেল। মে থেকে জুলাই মাস হচ্ছে জিয়াপতং ভ্রমণের অন্যতম সময়, কিন্তু নবনী যখন গিয়েছে তখন অক্টোবর মাস। তাই টিভিতে যেমন জলে টইটুম্বুর নদী দেখে মন
লোপকৃত হতো নবনীর, এখন এরকম হলো না। মেঘ নবনীর মন খারাপ বুঝতে পেরে বলল, চারিদিকে শুধু পাথর আর পাথর। পাথরের উপর দিয়ে হাঁটতে গিয়ে অসাবধানতার জন্য নবনী পায়ে চোট পেল। তবুও ভ্রমণটা আনন্দময় লেগেছে সবাই মিলে একসাথে থাকায়। নবনীর মনে পড়ে গেল সিঁড়ি বেয়ে ভিউ পয়েন্টে নামার সময় সবকিছুই ঠিক ছিল। অস্থায়ী দোকানগুলো থেকে সবাই ইন্ডিয়ান বাংলাদেশি অনেক কিছু কিনেছে, প্রয়োজনীয় অথবা অপ্রয়োজনীয় সবকিছুই। সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় মেঘলা গো ধরল, তাতে শৈবাল কোলে করে নিয়ে আসতে হবে উপরে। সে হেঁটে উঠতে পারবে না। শফিক আহমেদ এবং আসমা বেগম শৈবালকে বললেন, নে নে মেঘলাকে কোলে তুলে নে। আসমা বেগম বললেন, আহারে, আমার পুতুলের কোমল পা জোড়া ব্যথা করছে বুঝি? খাম্বার মতো দাঁড়িয়ে কি তামাশা দেখছোস নাকি? শৈবাল, ওকে কোলে নে। মাসুমা বেগম বিরক্ত হলেন, রেগে গিয়ে বললেন, এখানে এত আহ্লাদিপনা দেখাতে হবে না। পাগল নাকি? এত মানুষ এখানে, আর শৈবাল কিনা মেঘলাকে কোলে নিয়ে হাঁটবে? এই মেয়ের ওজন কি কম নাকি? নিম্নে 70 কেজি হবে। মেঘলা নাকি সুরে বলল, 70 না তো মা, 66 কেজি। শৈবাল কিছুটা লজ্জা পেল, কিন্তু আসমা বেগমের চোখ রাঙানি দেখে বাধ্য হয়ে মেঘলাকে কোলে তুলে নিল। ফাল্গুনী, চৈতি, সাব্বির, শিমলা সহ বাকি সবাই শীষ বাঁচাতে লাগলো এটা দেখে। মাসুমা বেগম রাগ হয়ে বললেন, নিজের মেয়ের দুঃখ তো বুঝলে, এবার তোমার ছেলেকে বলো নবনীকে কোলে নিতে। এমনিই বেচারে পাথরের সাথে লেগে চোট পেয়েছে পায়ে, ওর তো আরো বেশি অসুবিধে হচ্ছে হাঁটতে। মেঘ আগেই বলে উঠল, বান্দা হাজির মা, নবনী লাভ দিয়ে কোলে উঠে পড়ো তো। অনেক দিনের শখ তোমাকে কোলে নিয়ে হাঁটা, এক সুযোগে ইচ্ছে পূর্ণ করে দিই। নবনী ব্যতিব্যস্ত হয়ে বলল, না না না, তা লাগবে না, আমি হাঁটতে পারছি। মেঘ চোখ মেরে বলল, এরকম সুযোগ হাতছাড়া করতে নেই তো। শফিক আহমেদ বললেন, অসুবিধা কিসের? নে মেঘ, ওকে কোলে নে। নবনী প্রায় কেঁদে ফেলবে এরকম করে বলল, না স্যার, আমি হাঁটতে পারছি, প্লিজ এরকম করতে বলবেন না। শফিক আহমেদ বললেন, লজ্জা পেও না মা, আমাকে স্যার বলবে না খবরদার। বাবা বলার প্র্যাকটিস করো, আর এই হাদারামকে যত খুশি খাটিয়ে নাও, আমরা কেউই কিচ্ছু মনে করব না। নবনীর ভয়ার্ত মুখ দেখে সবাই হেসে ফেলল। মাসুমা বেগম গৌরবের ভঙ্গিতে বললেন, ভদ্র মেয়ে বলে তোমার মেয়ের মতো বেহায়াপনা করতে চাইনি। ছি ছি, আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় এই ছেলে মেয়ে দুটো আমার পেট থেকে হয়েছে কিনা, নাকি হাসপাতালে বাচ্চা অদল বদল হয়ে গেছে। শৈবাল মেঘলাকে কিছু দূর নিয়ে ধপ করে ফেলে দিল নিচে। তারপর হয়রান হয়ে নিজেও বসে পড়ল, হাঁপাতে হাঁপাতে বলল, তুই মানুষ না, কি আস্ত জল হস্তি মেঘলা। দেখে তো মনে হয় ফু দিলে উড়ে যাবে। ওখান থেকে কি পাথর কয়েকটা গায়ে বেঁধে নিয়েছিস নাকি? হ্যাঁ, আমার তো আরেকটু হলে দম বন্ধ হয়ে যেত। মেঘলা ঠোঁট ফুলিয়ে বলল, বাবা, এই বিয়ে ক্যান্সেল। শৈবাল আমাকে কোল থেকে ফেলে দিয়েছে। শফিক আহমেদ মাথা নেড়ে বললেন, ভ্যারি ব্যাড শৈবাল। মাসুমা বেগম যথেষ্ট বিরক্ত হলেন স্বামীর এরকম ব্যবহারে। নিজেকে অনেক কষ্টে সামলে নিলেন। এরকম করার জন্য শফিক আহমেদকে একটা উচিত শিক্ষা দিবেন ভেবেও ঠিক করলেন। উপরে আসতেই দেখলেন শিলপাটা বিক্রি হচ্ছে। একটা শিলপাটা কিনে মাসুমা বেগম শফিক আহমেদকে ধরিয়ে দিয়ে বললেন, গাড়ি পর্যন্ত নিয়ে যাবে তুমি ওইটা? শৈবাল যদি তোমার মেয়েকে এতটা পথ কোলে তুলে নিয়ে আসতে পারে, তবে তুমিও পারবে এইটুকু পথ বয়ে নিতে। আমাকে তো আর কোলে নিতে হচ্ছে না, আপাতত এটা কোলে নাও। মুখ চুন করে শফিক আহমেদ স্ত্রীর কথা মেনে নিলেন। হাশেম আলী আর রাবেয়া বেগম এদের কর্মকাণ্ড দেখে হেসেই মরে যাচ্ছে। চৈতালি ভাইকে ডেকে ফিসফিস করে বলল, আপার কপাল ভীষণ ভালো, তাই না ভাইয়া? দেখ না কি মজার একটা পরিবারের বউ হতে যাচ্ছে আপা। ফাল্গুনী বলল, দুঃখের পর সুখ আসে, এটা তো চিরন্তর সত্যি। আপা একটা সময় ভীষণ কষ্ট পেয়েছে, এজন্য দেখ আল্লাহ আপার কপালে এখন কত সুখ লিখে রেখেছে। সাব্বিরের দুই চোখে জলে ভরে গেল বড় বোনের কথা ভাবতেই। আপা না থাকলে তারা সবাই সেই কবেই ভেসে যেত। আপাই তো শক্ত হাতে তাদের হাল ধরেছে। সাব্বির ভাবছে সে কি কখনো আপার মতো করে পারবে সবার হাল ধরতে? শেষ বয়সে বাবা মাকে আদর যত্ন করে রাখতে পারবে তো? আপার এত কষ্টের মূল্য সে
যথাযথভাবে দিতে পারবে তো? সিলেট ফেরার পথে সবাই মিলে তমাবিল বর্ডার দেখে এলো। হাশেম আলী আর রাবেয়া বেগম যা দেখছেন তাতেই মুগ্ধ হচ্ছেন। বাড়ির চৌহদ্দির ভিতরে বাস করা রাবেয়া বেগম আর গ্রামের একটা ছোট্ট চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করা হাশেম আলীর কাছে এ যেন এক অন্য দুনিয়া। আল্লাহর দুনিয়ায় দেখার মতো এত কিছু আছে, অথচ তারা জানতই না এসব। রাবেয়া বেগম যাই দেখছেন তাতেই উৎসাহিত হয়ে হাশেম আলীকে ফিসফিস করে বলছেন, দেখেন দেখেন কি সুন্দর, তাই না? আল্লাহ দুনিয়া এত সুন্দর কইরা বানাইছে, আমার কেমন আচানক লাগতাছে সবকিছু দেখা। হাশেম আলীর দুই চোখ আনন্দে ভিজে যাচ্ছে বারবার। জীবনে এত আনন্দ তিনি কখনো পায়নি। স্রষ্টার এত সুন্দর সৃষ্টি দেখে হাশেম আলী বারবার ভাবছেন, ওই আল্লাহ না জানি কত সুন্দর। অফিসের লোকদের সাথে একজোট হয়ে আলাদা ঘুরলেও তীক্ষ্ণ দৃষ্টিতে তামিম নবনীকে দেখছিল। কি আশ্চর্য! এখনো বুকের ভিতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। নবনী তার নয়, এটা তামিমের কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তাও তো দেখা যাচ্ছে নবনীকে। ঘাট সবুজ রঙের থ্রি পিস পরনে নবনী, গায়ে সাদা একটা পাল্টা চাদর, কানে সবুজ পাথরের ছোট একজোড়া দুল পড়া। তামিম মুগ্ধ হয়ে দেখছে, এ যেন সবুজ বনে ফুটে থাকা একটা সাদা গোলাপ। গ্রিন দেবীদের মতো অপূর্ব সুন্দর নবনী, মেরিল দেওয়া ঠোঁটজোড়া ভেজা ভেজা। এক সময় এই অধর যুগলের ওপর তামিমের এক গুচ্ছ অধিপত্য ছিল। কেন তখন একবার ভালো করে দেখেনি তামিম? আজ বহুদিন পর একটা অন্যায় ইচ্ছে মাথাচাড়া দিচ্ছে। ওই ঠোঁট জোড়ায় একটা ঘাড় চুম্বনের স্বাদ জাগছে। আর পারছে না তামিম, নিজেকে ভীষণ পাগল পাগল লাগছে তার আজ। তামিমের আর চোখের নজর মেঘের চোখ এড়ালো না। তামিমের সামনে থেকে আড়াল করার জন্যই যেন মেঘ বারবার নবনীর পাশ ঘেঁষে দাঁড়াচ্ছে। নবনী এতে করে ভীষণ বিব্রত হচ্ছে। লজ্জায় পড়ে যাচ্ছে মেঘ বারবার তার আশেপাশে থাকায়। জাফলং ট্যুর নবনীর জীবনের অন্যতম মধুর একটা স্মৃতি। জাফলং ছাড়াও আরো অনেক জায়গায় ঘুরেছে সবাই মিলে। নিজের বাবা মা হবু স্বামী সবাইকে নিয়ে এক আনন্দময় সময় কাটিয়ে নবনীরা বাসায় ফিরছে গতকাল। এখনো মনের মধ্যে ট্যুরের সেই রেশ রয়ে গেছে। এক আনন্দিত ভালো লাগায় নবনীর মন ভরে আছে। হালকা শীত শীত লাগছে, মাথার উপর ফ্যান ঘুরছে। এরকম এক আরামদায়ক ওয়েদারে নবনী মায়ের হাতে সেলাই করা কাঁথা জড়িয়ে শুয়ে আছে। স্বপ্নে মেঘের সাথে ঘুরে বেড়াচ্ছে এখনো জাফলংয়ে। আজকের সকালটা কেমন অলস অলস লাগছে নবনীর। বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না। জানালার পর্দা ভেদ করে সকালের কাঁচা সোনা রোদ এসে উকি দিয়েছে রুমে। আরামদায়ক আলস্য নবনী চোখ বন্ধ করে শুয়ে আছে। রোদের উকিতে বাহিরের কুয়াশা মিলিয়ে যেতে শুরু করেছে। রাস্তা থেকে ভেসে আসছে গাড়ির হর্ন, হকারের ডাক, সবজিওয়ালার হাক। হঠাৎ করে নবনীর মনে হলো সে ভীষণ সুখী। কেন এরকম মনে হলো নবনী জানে না। প্রিয় মানুষকে আপন করে পাচ্ছে বলেই কি এরকম মনে হচ্ছে? নবনী বের হলো বাহিরে যাওয়ার জন্য। রাবেয়া বেগমের বানানো কাঁথা সেল করার জন্য নবনী একটা পেজ খুলেছিল। পেজে ইদানিং বেশ ভালো রেসপন্স পাচ্ছে নবনী। হাতের কাজের জিনিসপত্র এখনো মানুষ সাদরে গ্রহণ করে, এর গ্রহণযোগ্যতা এখনো আছে দেখে নবনীর ভীষণ ভালো লাগলো। কাঁথার কয়েকটা অর্ডার পেন্ডিং। 7 জন গ্রাহক অগ্রিম টাকাও পাঠিয়ে দিয়েছে। নবনী বের হলো তাই গ্রাহকদের কাস্টমাইজেশন অনুযায়ী কাপড় সুতা কিনতে। নবনীর ভীষণ ইচ্ছে সুই সুতা আর রং তুলির একটা উদ্যোগ নিয়ে অনেক দূর এগিয়ে যাবার, নিজের আলাদা একটা পরিচয় গড়ার। কেনাকাটা করে নবনী যখন ফিরছিল, লিফটম্যান থেকে জানতে পারলো লবণার বিয়ে ঠিক হয়েছে। শুনে নবনী খুশি হলো। বাসায় ফিরে মা বাবাকে বলল। কেউ কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু রাবেয়া বেগম এতটুকু বললেন, মেয়েটার ভবিষ্যৎ ভালো হোক, ওর মায়ের মতো শাশুড়ি যেন না জোটে। হাশেম আলী বিরক্ত হয়ে বললেন, এইসব কেমন কথা কও, বাদ দাও তো রাবেয়া, এসব বইলা যাও। নবনী একটু ভেবে বলল, বাবা ওই বাসা থেকে আমাকে যেসব গহনা দেয়া হয়েছে সেই টাকা বাবা আমাকে দিয়েছে।
আমি টাকা গহনা সব ফিরিয়ে দিতে চাই ওদের। হাসিম আলীর মুখ উজ্জ্বল হয়ে গেল মেয়ের কথা শুনে। আনন্দিত হয়ে বললেন, এই কথাটা আমার মাথায় অনেক দিন ধরে ঘুরতেছিল রে মা, কিন্তু বলি নাই কিছু। তবুও ভাবলাম তুই ভালো বুঝবি এসব ব্যাপারে, ফিরিয়ে দে মা। রাবেয়া বেগম বললেন, কেন দিবে? এগুলোর শ্বশুর দিছে ওরে। এইসব কি ওই পোলার দেওয়া নাকি? ওরা কি পারবে আমার মেয়ের জীবনের সেই সময়গুলান ফেরত দিতে? আমার মেয়ের জীবন যে ওরা নষ্ট করেছে, এরকম হাজারটা গহনা দেখে তা ফেরত দিতে পারবে? হাসিম আলী নরম সুরে বললেন, আমার মাইয়ের জীবনের দাম দেওয়ার ক্ষমতা কি ওগো আছে? আমার মাইয়া কি ফেলনা নাকি যে ওগো এসব তুচ্ছ জিনিসের মাইয়া করবো আমরা? রাবেয়া বেগম বললেন, ওই কুটনি মহিলার মুখের উপর ছুঁড়া মারবি সব গিয়া। নবনী হেসে ফেলল মায়ের কথায়। দরজা খুলে নবনীকে দেখতেই তাহেরা বেগম যেন শক খেলেন। নড়াচড়ার ক্ষমতাও হারিয়ে ফেললেন তিনি। তামিম দুপুরের খাবার খাচ্ছে বসে। দরজা খোলার শব্দে পিছনে ফিরে তাকিয়ে নবনীকে দেখে চমকে গেল তামিমও। মুহূর্তের জন্য মনে হলো নবনী বুঝি ফিরে এসেছে আবার। নবনী তাহেরা বেগমকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে বলল, সেদিন যাওয়ার সময় বাবা আমাকে যেসব গহনা দিয়েছিল তার সব এখানে আছে, আপনি একটু চেক করে দেখুন সব ঠিক আছে কিনা। আর এই টাকাগুলো, এগুলোও বাবা আমাকে দিয়েছিল আপনাদের অজান্তে, সব ফিরিয়ে দিতে এলাম। লুবনার বিয়ে শুনেছি, আপনাদের তো রীতি আছে এসব মেয়ের বাড়ি থেকে এসব দিতে হয়, না হলে মেয়ের বাবা মাকে ফকির ভাবে সবাই। দোয়া করি লুবনাকে যেন শ্বশুর বাড়িতে কোনো গঞ্জনা না সইতে হয়। সবার আদরে বড় হয়েছে, অল্প আঘাতেই নয়তো ভেঙে পড়বে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে নবনী চলে গেল। তামিমের কাছে কেমন স্বপ্নের মতো লাগছে। গহনাদি পেয়ে তাহেরা বেগমের কিছুটা সাহস বেড়ে গেল। নবনীর বলে যাওয়া কথাগুলো গায়ে লাগালেন না। এসব বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, মহা ধুমধামে মেয়ের বিয়ে দিতে পারবেন, এই ভেবে তাহেরা বেগম ভীষণ খুশি হলেন। পরদিন অফিসে যাওয়ার পর নবনীর ভীষণ লজ্জা লাগতে লাগলো। সবাই এতদিন তাকে যেভাবে দেখতো, আজকে সবাই অন্যরকম করে দেখছে। আড়ষ্ট হয়ে নবনী নিজের ডেস্কে এলো। এইটুকু আসতেই নবনীর হার্টবিট বেড়ে গেল, হাত পা কাঁপতে লাগলো। নবনীর মনে পড়লো বিয়ের পর কিভাবে সে অফিস করবে, তখন তো লজ্জায় সে মরেই যাবে। দুপুরে ক্যান্টিনে খাবার পর নবনী শুনতে পেল কয়েকজন আড়ালে কানাঘুষা করছে। কেমন করে মেঘ স্যারকে পটিয়ে নিল দেখলি? অন্য একজন বলল, ডিভোর্সি মেয়েদের এত দাম বাবা, অথচ আমরা ভার্জিন হয়েও দেখ কপালে কোনো ছেলেই জোটে না। একজন বলল, একবার তামিম স্যার, এবার তো রাঘব বল উঠেছে বর্ষিতে, একেবারে একটা কোম্পানির মালিক হবে। নবনীর কান্না এসলো এসব শুনে। নিজের মনকে নিজে প্রশ্ন করলো, আমি কি আসলে এরকম কিছুর লোভে পড়ে মেঘকে ভালোবেসেছি? তবে কি আমি নিজের স্বার্থের জন্য বিয়ে করতে যাচ্ছি? সবার এই মনোভাব আমার সম্পর্কে, আল্লাহ তুমি তো জানো আমার মনে এরকম কোনো লোভ ছিল না। টেবিলে মাথা রেখে নবনী ফুপিয়ে কাঁদতে লাগলো। তারপর সিদ্ধান্ত নিল, সবার মুখ বন্ধ করতে হবে নিজের যোগ্যতা দিয়ে। আমিও সবাইকে দেখিয়ে দিব আমি কোনো কিছুর লোভে পড়ে এরকম করিনি। নিতু ঠিক করলো তামিমকে সে আরেকটা সুযোগ দিবে। নিজের বেহায়া মন বারবার ছুটে যাচ্ছে তামিমের কাছে, বারবার তামিমকে ভেবে যাচ্ছে। ফোন নিয়ে তামিমকে কল দিল প্রেগন্যান্সির খবর জানাতে। একবার দুইবার তিনবার কল বাজতেই লাগলো। তামিম সকালে ফাইল দিতে এসে নবনীকে দেখলো মেঘের দিকে তাকিয়ে মুচকি হাসছে। এরপর থেকেই তামিমের মাথায় আগুন জ্বলছে, যেন অসহ্য লাগছে সবকিছু তামিমের। টেবিলে থাকা সব ফাইল ছুঁড়ে ফেলে দিল নিচে। 4 বারের সময় তামিম কল রিসিভ করে বলল, কেন কল দিয়েছিস তুই? আমার জীবন থেকে তো চলে গেলি, আমি এখন একটু শান্তিতে আছি। আমার শান্তি সহ্য হয় না তোর? প্রবল আত্মমর্যাদা সম্পূর্ণ নিতু দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিজেকে সামলে বলল, আমি প্রেগনেন্ট তামিম। তামিম একটা নোংরা গালি দিয়ে বলল, যার সাথে শুয়ে পেট বানাইছস তারাই বল। আমার কাছে আর কোনো দিন কল দিবি না, আমাকে শান্তিতে থাকতে দে। আমি আমার মতো করে বাঁচতে চাই, এই জীবনে আমার কাউরে লাগবে না। ফোন রেখে নিতু চোয়াল শক্ত করে বসে রইল। একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, মুক্ত করে দিলাম তোরে, সুখে থাকিস, ভালো থাকিস, বাসা বেঁধে নতুন নিরে। হঠাৎ করেই যেন শীতের প্রখর বেড়ে গেল।
যদিও গ্রামের তুলনায় শহরের শীত কম, তারপরেও নবনীর মনে হলো বেশ ভালোই শীত পড়েছে। আশেপাশের সব গাছের পাতা ঝরে পড়ে গেছে। এক বুক শূন্যতা নিয়ে শীত এসে হানা দিয়েছে প্রকৃতিতে। অথচ এই শীতেই আবার আমাদের দিয়ে যায় নানা রকম ফসল। শুক্রবারের এক কুয়াশা জড়ানো সাত সকাল, নবনী গায়ে একটা বেগুনি রঙের কার্ডিগান আর গলায় মাফলার পেঁচিয়ে বসে আছে চেয়ারে। বাহিরে এখনো কুয়াশা। নবনীর ইচ্ছে হলো এই কুয়াশা জড়ানো সকালবেলায় প্রিয় মানুষের সাথে ব্যস্ত শহরের এই নিস্তব্ধ পথে অলিতে গলিতে একটু হেঁটে বেড়াতে। নবনীর অনেক কিছুই ইচ্ছে করে। কিশোরী মেয়েদের মতো ফুচকা খেতে গিয়ে ভালোবাসার মানুষের সাথে একটু ঢং করতেও মন চায় আজকাল। ঝুমু বৃষ্টিতে ভিজে চা খেতে ইচ্ছে করে, শাড়ি পরে ঘুরতে ইচ্ছে করে। কি যন্ত্রণা! এই বয়সে এসব মানায় না নবনী জানে, কিন্তু নবনীর মন তা বুঝতেই চায় না। প্রেমের প্রতিটি মুহূর্ত বেহায়ার মতো উপভোগ করতে ইচ্ছে করে নবনীর। মেঘ যখন রাতে বাসার নিচে এসে কল দিয়ে বলে, কি সুন্দর চাঁদনি রাত, দেখলেই রাতে যদি যোচনা বিলাস না করি একেবারে 302 ধারার অপরাধে পর্যায়ে পড়ে। একটা সাদা রঙের শাড়ি পরে জলদি বের হয়ে আসো, আজ আমি চাঁদের যোচনা দেখবো। আচ্ছা, আজকে আমার চাঁদের যোচনা দেখাবো। নবনীর তখন হার্টবিট বেড়ে যায়, থর থর করে সারা শরীর কাঁপতে থাকে, বুক ধরফর করে। মনে হয় এর চাইতে মধুর কথা, মধুর অনুভূতি বুঝি আর নেই। কিন্তু নবনী যায় না। এখন পর্যন্ত মেঘের সাথে আলাদাভাবে কোথাও ঘুরতে যায়নি নবনী। মেঘের অনুরোধ অগ্রাহ্য করে। এসব ব্যাপারে নবনী এখনো হজম করতে পারে না। এখনো বড্ড ভিতর রয়ে গেছে সে। নবনী নিজেকে সামলে রাখে, নিজের মনে সিদ্ধান্তেই ইচ্ছের লাগাম টানে। মেঘকে কখনো খোনাক্ষরেও টের পেতে দেয় না তার এসব ইচ্ছের কথা। একে তো না চেনে পড়ি, তার উপরে নবনী ঢোলের বাড়ি দিয়ে মেঘকে উস্কে দিতে চায় না মোটেও। রাবেয়া বেগম নবনীর জন্য লেবু দিয়ে 1 কাপ চা নিয়ে এলেন। এলোমেলো লম্বা চুল, গলায় মাফলার পেঁচানো, চোখের নিচে কালি পড়ে যাওয়ায় মেয়েটাকে দেখে তার মনে হচ্ছে কোনো অচিনপুরের রাজকন্যা বুঝি ভুল করে তার ঘরে চলে এসেছে। গরিব ঘরে রূপ নিয়ে জন্ম নেওয়া কন্যারা বাবা মায়ের দুশ্চিন্তার কারণ হয়, অথচ আল্লাহ তার 3 মেয়েকে অত্যন্ত রূপ দিয়ে পাঠিয়েছেন। নবনী চা খেতে খেতে বলল, বাবা মা কই? নামাজ পড়ে তো এখনো আসলো না, কে জানে, হয়তো হাঁটছে একটু। ভাই বোন সবাই নিজেদের রুম থেকে বের হয়ে এলো। রাবেয়া বেগম সবার জন্য চা বিস্কিট নিয়ে এলেন। শুক্রবার দিনটা সবার জন্য মিলন মেলার মতো মনে হয়। নবনীকে যেহেতু শুক্রবার ছাড়া ফ্রি পাওয়া যায় না, তাই বাকি 3 ভাই বোন অপেক্ষায় থাকে শুক্রবারের। বিশেষ করে সাব্বির বেশি অপেক্ষায় থাকে। বড় বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা একটু বাড়াবাড়ি পর্যায়ের। ফাল্গুনী বলল, মা, আজকে আমরা সবাই মিলে বাইরে খেতে যাব দুপুরে, রেডি থেকো সময় মতো। নবনী ঠোঁট বাঁকিয়ে তাকালো। চৈতালি বলল, তুমি এইভাবে তাকাচ্ছ কেন? তুমি তো ইজি কাজে বিজি থাকো। ভাই আমাদের নিয়ে যাবে বলেছে, মা বাবা আমরা সবাই। তোমার কথা ভাইয়া বলেনি যদিও, তবুও তোমাকে আমরা নিব। বাসায় বসে বসে তুমি আমাদের খাবারের কথা ভেবে নয়তো কষ্ট পাবে। নবনী জিজ্ঞেস করলো, সাব্বির নেবে? ফাল্গুনী বলল, তোর সাব্বির ভাইয়া না, ভাইয়া একটা ঢেরস, আমাদের কোথাও নিতে চায় না। কিছু বললেই বলে বড় আপাকে আগে জিজ্ঞেস করে অনুমতি নে, আপা বকবে। নবনী চোখ রাঙিয়ে বলল, তোদের মতো নাকি? হও তো আমাকে ভালোবাসে, তোরা দুজন তো বাসিস না। 2 বোন হেসে বলল, আমরা ভাইয়াকে ভালোবাসি, ভাইয়া তোমাকে ভালোবাসে, তো সেই হিসেবে আমরাও তোমাকে ভালোবাসি। রাবেয়া বেগম রান্নাঘর থেকে শুনছেন মেয়েদের কথাবার্তা। আপন মনে হাসছেন তিনি এসব শুনে। হাসেম আলী এলেন 2টা কাগজের ঠোঙ্গা হাতে নিয়ে। ভিতরে গরম গরম ভাবা পিঠা, চিতই পিঠা, ভর্তা। ভাই বোন সবাই হুমড়ি খেয়ে পড়ল পিঠের উপর। হাসেম আলী ব্যস্ত হয়ে বললেন, আরে তোরা থাম, এখনই যাচ্ছিস যে সবাই? মেঘ বাবাজি আসতেছে, ও আসলে সবাই মিলে খাবো আমরা। মুহূর্তে সবার পিঠা রেখে দিল নবনী ছাড়া। চৈতালি বলল, আপা কি সোসারে এখনই খেয়ে নিচ্ছে, তর্স হয়েছে না আপার।
নবনী কিছুটা লজ্জা পেল যেন, তবুও প্রতিক্রিয়া না দেখিয়ে খেতে লাগলো। মেঘ এসে হাজির 10 মিনিটের মাথায়, হাতে নিয়ে মিষ্টির প্যাকেট, ফলমূল। রাবেয়া বেগম টেবিলে পিঠা সাজিয়ে দিয়ে রান্নাঘর থেকে পরোটা, ডিম ভাজা, লুডুস নিয়ে এলেন। নবনী অবাক হয়ে তাকিয়ে মাকে জিজ্ঞেস করলো, তোমরা সবাই জানতে উনি যে আসবে সকালে, এজন্য এসব করে রেখেছো, অথচ আমাকে কেউ বলার প্রয়োজনও মনে করনি। মেঘ পিঠার ভর্তা মাখাতে মাখাতে বলল, তোমাকে কেন বলবে? তুমি যেন সংসদের স্পিকার, যে কোনো কাজে তোমাকে সংসদের বিল উপস্থাপন করতে হবে। আর এমন ভাব করছো যেন তোমাকে দেখতে আসছি আমি এসেছি আমার রসগোল্লার মতো মিষ্টি দুটো বোনের কাছে। ওদের দেখি না কতদিন, তাই ওদের সাথে সময় কাটাতে এসেছি। এনে তোমাকে বলতে হবে কেন? নবনীর রাগ হলো মেঘের এরকম নির্লিপ্ত কথা শুনে। ঠোঁট বাঁকিয়ে বলল, বেশ তো। নবনীর পোলানো নাকের দিকে তাকিয়ে সবাই হেসে ফেলল। নবনী কয়েকটা অভিমান করে চলে গেল নিজের রুমে। একটু সময় পরে নবনী শুনতে পেল বাহিরে তুমুল হইচই হচ্ছে। মেঘ, সাব্বির, ফাল্গুনী, চৈতালি সবাই মিলে চিৎকার করছে একটু পরপর। নবনী নিজের কৌতূহল চেপে রাখতে পারল না আর, দরজা খুলে বের হয়ে এলো। দেখে সবাই মাথা এক করে বসে আছে। এগিয়ে গিয়ে দেখে লুডো খেলছে সবাই মিলে। নবনীর হঠাৎ করে ভীষণ ভালো লাগলো। এরকম একজন মানুষ সব মেয়েই কামনা করে জীবন সঙ্গী হিসেবে, যে মেয়েটার সাথে সাথে মেয়েটার পরিবারের মানুষদেরও আপন করে নিবে। নবনীর মনে পড়ে যায় তামিম কখনো ফাল্গুনী, চৈতালির সাথে খুব একটা কথাও বলতো না, সাব্বিরের সাথে তো নাই। একটা আলাদা গম্ভীর্যের মুখোশ পরে থাকতো ওদের দেখলে। ওরা সবাই তামিমকে দুলাভাই ডাকতো সামনাসামনি, আর পেছনে বলতো আপার বর। অথচ মেঘকে ওরা শুরু থেকেই ভাইয়া বলে। সম্পর্কের এই ছোট ছোট যত্ন মানুষকে ভীষণ আনন্দিত করে তোলে। সম্মান বেড়ে যায় বিপরীতে থাকা মানুষটার প্রতি। রাবেয়া বেগম চেয়ারে বসে স্মৃতিচারণ করছেন। সেই কবে গ্রাম থেকে এসেছেন। গ্রামে থাকা মানুষ শহরে এসে যতই আরামে থাকুক, গ্রামের জন্য মন পড়েই তার। আহা, এরকম সময় তো ছেলে মেয়েদের চুলার পাশে বসিয়ে রাতের বেলা পিঠা বানিয়ে খেতেন সবাই মিলে। সকালে গাছের তাজার রস আনত হাশেম আলী। ছেলেমেয়েরা কাঁচার রস খাওয়ার জন্য কাড়াকাড়ি করত। কি মধুর সেসব দিন ছিল। আর কবে যাওয়া হবে গ্রামে কে জানে। লুবনার বিয়ে উপলক্ষে ভীষণ তোড়জোড় চলছে। তাহেরা বেগম ভীষণ আগ্রহ নিয়ে সবাইকে কার্ড পাঠাচ্ছেন। বারবার অনুরোধ করছেন সবাইকে বিয়েতে আসার জন্য। মনের মধ্যে একটা সুপ্ত অহংকার জন্মেছে তাহেরা বেগমের, যেন সবাইকে দেখতে চায় মেয়েকে কেমন ভালো জায়গায় বিয়ে দিচ্ছে। দেখুক সবাই, কয়জনে পারে এত বড় ঘরে মেয়ে বিয়ে দিতে। কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হলো। বিয়েতে পাত্রপক্ষ লুবনাকে 12 ভরি ওজনের গহনা দিল, যার মধ্যে গলার হারের ওজন 5 ভরি। তাহেরা বেগমের বুক ভরে গেল গর্বে। আত্মীয় স্বজন সবাইকে ফিসফিস করে বলতে লাগলেন, দুবাইনের সোনা এগুলো, একেবারে 22 ক্যারেটের খাঁটি সোনা, বুঝলেন? মেয়ে আমার রাজকপাল, নয়তো এরকম বড় ঘরে আমাদের আত্মীয় স্বজন কেউ মেয়ে বিয়ে দিতে পেরেছে নাকি? অহংকার করে বলছি না, তবুও দেখেন না। একজন বলল, জামাইয়ের বয়স একটু বেশি মনে হচ্ছে, মাথায় চুলও মনে হয়তো তেমন নেই। তাহেরা বেগম স্যাট করে উঠে বললেন, না 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 না, বয়স ঠিকই আছে, তাছাড়া চুলও আমি আছে, নিজে দেখেছি। বিয়ে হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই। তাহেরা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এতদিনে নিশ্চিন্ত হয়েছেন ভেবে স্বস্তি পেলেন। অথচ তিনি যদি জানতেন এর ভেতরে কত অজানা রহস্য রয়ে গেছে, তবে নাকের জল আর চোখের জল এক করে ফেলতেন। ফয়সাল চেম্বারে বসে রোগী দেখছে। হঠাৎ করে কল এলো, হাসপাতালের একজন পেশেন্ট এসেছে, ইমার্জেন্সি যেতে হবে। অ্যাসিস্ট্যান্টকে বাকিদের ফি ফেরত দিয়ে দিতে বলে ফয়সাল উঠে চলে গেল হাসপাতালের উদ্দেশ্যে। নিতু শুয়ে আছে হাসপাতালের বেডে, স্যালাইন দেওয়া হাতে। ফয়সাল একটা ইনজেকশন পুশ করতে করতে বলল, প্রাপ্তবয়স্ক একজন মানুষ যখন বাচ্চাদের মতো কাজ করে, তখন তাকে আসলে কিভাবে বোঝানো যায় আমার তা জানা নেই। আপনি আমার আপন কেউ হলে অন্ততপক্ষে 2 থাপ্পড় উপহার পেতেন। নিতু বাহিরের দিকে তাকিয়ে বলল, জীবনে বেঁচে থাকার জন্য, স্বপ্ন দেখার জন্য যখন সব দুয়ার বন্ধ হয়ে যায় ডাক্তার, মানুষ তখন কি নিয়ে বাঁচে? বাঁচতে হলে তো একটা অবলম্বন চায়।
ফয়সালের হাসি পেল শুনে। তবে সে কিভাবে বেঁচে আছে কেউ কি জানে সেটা? ফয়সাল হেসে বলল, নিজের বেঁচে থাকার জন্য নিজেকে দুয়ার খুঁজে নিতে হয়। আচ্ছা এটা বলুন তো, কয়টা খেয়েছেন? নিতু হেসে ফেলল এই প্রশ্ন শুনে। তারপর বলল, মরতে তো চাইনি, নিজের কষ্টটা সাময়িক সময়ের জন্য অসহ্য হয়ে গেছিল, তার থেকে কিছু সময়ের জন্য মুক্তি পেতে চেয়েছিলাম। মাত্র 3টি ট্যাবলেট খেয়েছি। ফয়সাল হেসে বলল, আপনার আব্বা মা তো বললেন 2 পাতা খেয়ে নিয়েছেন। নিতু বলল, না না, 2 পাতা থেকে 20টা ওষুধ বের করেছি ঠিকই, বাকি 17টা ফেলে দিয়েছি, সাহস হয়নি। ফয়সাল চেয়ার টেনে বসলো বেডের পাশে। তারপর বলল, এই সময় মানুষ চায় 1000 বছর বাঁচতে, নিজের যত কষ্ট থাকুক, নতুন যে অতিথি আসছে তাকে পৃথিবীর আলো দেখাতে, তার মুখ থেকে মা ডাক শুনতে মানুষ 1000 বছর বাঁচার ইচ্ছা পোষণ করে। আপনার বেঁচে থাকার স্বপ্ন তো আপনার মাঝেই আছে। নিতুর কপালে ঘাম জমতে শুরু করলো। বিড়বিড় করে বলল, ও স্বপ্ন নয় ডাক্তার, ও দুঃস্বপ্ন আমার। ওকে আমি এই নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুরতা দেখাতে চাই না। আমি এত শক্ত মনের মানুষ হয়েও ভেঙে পড়েছি। ও কিভাবে টিকে থাকবে? আমি চাই ও এসব যন্ত্রণা ভোগ না করুক। ও যখন জানবে ওর বাবা ওকে নিজের সন্তান বলে স্বীকার করে না, তখন ও কিভাবে সহ্য করবে? আমি চাই না, আমি কিছুতেই চাই না এরকম কিছু হোক ডাক্তার। আমি সব ভেঙে ফেলবো, খুন করে ফেলবো সবাইকে। নিতু হঠাৎ করে ভীষণ উগ্র হয়ে গেল। টান দিয়ে স্যালাইনের তার খুলে ফেলল। চিৎকার করে বলতে লাগলো, ও আমায় ভালোবাসেনি ডাক্তার, ও আমায় ঠকিয়েছে, আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছে, আমার বাচ্চাকে ঠকিয়েছে। আমি তাকে ঘৃণা করি ডাক্তার, তবুও কেন ওকে ভুলতে পারি না। আমি মরে যেতে চাই, মরে যেতে চাই। আমাকে ভালোবাসার কেউ নেই, আর আমার কথা শোনার কেউ নেই ডাক্তার। ফয়সাল শক্ত হাতে নিতুর 2 হাত চেপে ধরে রাখলো। জোর করে নিতুকে শুইয়ে দিল। তারপর নিতুর সাথে আস্তে আস্তে কথা বলতে লাগলো। ভরসা দিয়ে বলল, আপনি আগে শান্ত হয়ে শুয়ে থাকুন প্লিজ, আপনার সব অভিযোগ আমি শুনবো। আমি আছি আপনার সব কথা শোনার জন্য। হাঁপাতে হাঁপাতে নিতু ঘুমিয়ে গেল ফয়সালের হাতের আঙ্গুল ধরেই। ফয়সালের মনে হলো এই মেয়েটার মানসিক অবস্থা খুব একটা ভালো নেই। কাউকে প্রচন্ডভাবে ভালোবেসে মেয়েটা ঠকে গেছে, সেই শোক সামলাতে না পেরে এরকম পাগলামি করছে। বুক পকেট থেকে একটা স্ট্যাম্প সাইজের সাদা কালো ছবি বের করলো ফয়সাল। নিমিষেই ছবির সেই যুবকটির দিকে তাকিয়ে বলল, এত অদ্ভুত কেন ভালোবাসা? কাউকে বানিয়ে দেয় একরকম পাগল, আর কাউকে করে দেয় আমার মতো অনুভূতিহীন। লোবনার বিয়ের পর কাল বিকেলে প্রথমবার বাবার বাসায় এসেছে, যাকে ফেরতি বলে। সাথে এসেছে 7 থেকে 8 জন ননদ আর দেবর। সকাল সকাল তাহেরা বেগম নাস্তা বানানোর যুদ্ধে নেমে গেলেন। বরাবরের মতো দিশা নিচের রুমেই আছে। নতুন কুটুম এরা, তার উপর বড়লোক, এদের জন্য তো যেই সেই খাবারের আয়োজন করা যায় না। তার উপর লোবনা আজকে বিকেলেই চলে যাবে। তাহেরা বেগম নিজে যতটুকু পারলেন ব্যবস্থা করলেন, বাকিটা দিশাকে দিয়ে অনলাইন থেকে অর্ডার করে নিলেন। অতিথিদের চূড়ান্ত করলেন তাহেরা বেগম। বিদায় বেলায় মেয়েকে 8.5 ভরি গহনা দিলেন। এই সেই গহনা যা হামিদুর রহমান সাহেব নবনীকে দিয়েছিলেন। নবনী ফিরিয়ে দিয়েছিল। মেয়েকে গহনা দেওয়ার পর তাহেরা বেগম বেশ উৎফুল্ল অনুভব করলেন। মেয়ের শ্বশুরবাড়ির লোকজন এবার চমকে যাবে ভেবে। ওরা নিশ্চয়ই প্রত্যাশা করবে না লোবনাকে তিনি এত গহনা দিতে পারবেন। শ্বশুরবাড়িতে গিয়ে লোবনার নিজেরও কিছুটা গর্ব অনুভব হলো। সগর্বে গহনা পরে ড্রয়িং রুমে এলো। লোবনার ননদ মালিহা এসব গহনা দেখে ডাক দিয়ে লোবনার শাশুড়িকে নিয়ে এলেন। সবার থমথমে মুখ দেখে লোবনা কিছুটা ভটকে গেল। লোবনার শাশুড়ি আমেনা বেগম জিজ্ঞেস করলেন, এখানে কতটুকু সোনা আছে? লোবনা কোনো মতে জবাব দিল, 8.5 ভরি। মালিহা অট্ট হাসি দিয়ে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম মা, দিশার শ্বশুরবাড়ি হলেই ওরা আমাদের ক্লাসের মানুষ হবে না। ভাইয়ার জন্য আমি আরো বড় ঘরে মেয়ে দেখেছি, তুমি তো রাজি হলে না। দেখলে এবার ওরা কি দেখে নাই, দিশাকে চাচা কত ভরি গহনা দিয়েছিল। আমেনা বেগম শীতল কণ্ঠে বললেন, তোমাদের কালচার এরকম কেন? আমরা তো দিলাম তোমাকে 12 ভরি গয়না,
অথচ তোমার মা তোমাকে মাত্র 8 ভরি সোনার গয়না দিল, যেখানে তোমার মায়ের দেওয়ার কথা ছিল আমাদের দ্বিগুণ। তোমার মা তোমাকে যা দিবে তা তো তোমারই থাকবে, আমরা তো আর নিয়ে যাব না এসব। নিজের মেয়েকে দিবে, তাতে যদি এরকম কিপটেমি করে মানুষ, তাহলে কেমন মানুষ? তোমার মাকে কল দাও, আমি কথা বলবো। লোবনার হাত পা কাঁপতে লাগলো এসব শুনে। অপমানে লজ্জায় চোখ দিয়ে পানি চলে এলো। জীবনে প্রথমবারের মতো লোবনা অনুভব করলো জীবন ভীষণ কঠিন। বিয়ের আগের জীবন ছিল যেমন, এখন আর তেমন নেই। এখানে লোবনা বড় গলায় কথা বলতে পারবে না, মাথা নিচু করে শুনে যাবে সব। এরকম অসহায় লোবনা আগে কখনো বোধ করেনি। আজ বুঝলো সে ভীষণ রকম অসহায়। আমেনা বেগম ফোন দিয়ে তাহেরা বেগমকে বেশ কিছু কথা শুনিয়ে দিলেন। নীরবে অস্ত্র বিসর্জন দেওয়া ছাড়া লোবনার আর কিছু করার রইল না। রুমে এসে লোবনা কিছুক্ষণ কাঁদল। মোহিত বিছানায় বসে সিগারেট ফুঁকছে। লোবনার কান্নার বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, খবরদার, কিছু হলেই আমার সামনে এসে ফ্যাস ফ্যাস করে কাঁদবে না। ভীষণ বিশ্রী লাগে তোমাকে কান্না করলে। লোবনা হতভম্ব হয়ে গেল এরকম ব্যবহারে। মানুষটা কোথায় একটু সান্ত্বনা দিয়ে কথা বলবে তা না করে উল্টো তাকে অপমান করলো। পরদিন তাহেরা বেগম সবার জন্য কাপড়, শ্যামাই, পিঠা, গরু নিয়ে মেয়েকে দেখতে এলেন। গরু দেখে আমেনা বেগম বললেন, এটা কি গরু কিনলেন আপা? গোস্ত তো 2 মণও হবে না, না দিলে না দিবেন, এভাবে মানুষ হাসাবেন না। তাহেরা বেগমের বুক ধড়ফড় করে উঠল এরকম কথা শুনে। 1,27,000 টাকা দিয়ে গরু কিনেছেন, অথচ এরা বলছে এদের পছন্দ হয়নি। কিছু বলতে পারলেন না তাহেরা বেগম। জবাবে মনে মনে সিদ্ধান্ত নিলেন, একবার জামাইকে বশ করে নেই, তারপর সব মজা বের করব। জামা কাপড় দেখে সবাই নানা প্রতিক্রিয়া দেখালো। মালিহা বলল, খালাম্মা, আমরা সবাই আড়ঙের পোশাক চুজ করে রেখেছি, আপনি এসব কি এনেছেন? আমাদের কারো পছন্দ হয়নি। বড় ভাবি বাবার বাড়ি থেকে প্রতি ঈদে আমাদের শপিংয়ে নিয়ে যায়, আমরা পছন্দ করি সব। এসব আপনি নিয়ে যান। বড় ভাবি ডাক্তার দেখাতে গিয়েছে, উনি এসে এসব দেখলে ছোট ভাবি ভাইয়ার মান-সম্মান নষ্ট হয়ে যাবে। ভারাক্রান্ত মন নিয়ে তাহেরা বেগম সব নিয়ে চলে এলেন। সিদ্ধান্ত হলো পরের দিন সবাইকে নিয়ে তিনি শপিংয়ে যাবেন। সবাই নিজের পছন্দ মতো কিনবে। নিতুর অবস্থা কিছুটা ভালো, তবে মনের অবস্থা ভীষণ খারাপ। ফয়সাল ঘন্টায় ঘন্টায় এসে নিতুকে দেখে যাচ্ছে। কোনো এক কারণে নিতুর অনাগত বাচ্চাকে বাঁচিয়ে রাখতে ফয়সালের ভীষণ ইচ্ছে। শুধু নিতু কেন, পৃথিবীর সকল অনাগত বাচ্চাকে ফয়সাল পৃথিবীর মুখ দেখাতে চায়। হয়তো তাদের মধ্যে নিজের অনাগত বাচ্চাকে খুঁজে পেতে চায়। 2 দিন পর নিতুকে বাসায় নিয়ে যাওয়া হলো। অফিস থেকে ঋতু কিছু সময়ের জন্য বাসায় এলো বোনকে দেখতে। কেউ কোনো কথা বলল না, নির্বাক তাকিয়ে রইল। তাদের এই নীরবতা বলে দিচ্ছে হাজারো না বলা কথা। কিছুক্ষণ পর নিতু বলল, এরকম করে মানুষ হাসাস না নিতু, আমার মান সম্মান কিছুই নেই আর। আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে ওই বাড়িতে, আমার মেয়েটাও বড় হচ্ছে। তুই এরকম কাণ্ড করলে এসবের প্রভাব আমার মেয়ের উপরে পড়বে নিতু। সবাই বলবে এই মেয়ের খালার চরিত্র ভালো ছিল না। নিতু শুকনো হেসে বলল, আমার কথা তোরা কেউ ভাবিস না আপা, তোরা শুধু তোদের সম্মান সমাজ নিয়ে ভেবে যাচ্ছিস। ঋতু ধমকে বলল, বিয়ের আগে মনে ছিল না এসব? তখন তো নাচতে নাচতে বিয়ে করে নিলি, এখন এত নকরা কিসের? নিতু জবাব দিল না। আপন মানুষ যখন ভুল বুঝে তখন কার কাছে অভিযোগ করে মানুষ? সে তো বিশ্বাস করে ঠকে গেছে। কাউকে বিশ্বাস করা কি অন্যায়, নাকি যে বিশ্বাস করে সেই পাপী? তবে কোনোদিন শেষে সে ঠকে যায় আর বিশ্বাস ভাঙাকারী জিতে যায়। রেবেকা এসে বললেন, তুই একটু বোঝা নিতুরে ঋতু, ওকে বল এর চাইতে ভালো আমাকে আর তোর বাবাকে গলা টিপে মেরে ফেলতে। তারপর ও যত নাটক করতে ইচ্ছে করে করুক, লোকের কাছে মুখ দেখাতে পারি না, ছি ছি করে লোকে আমাকে। ঋতু কোমল গলায় বলল, বোন আমার, এরকম পাগলামি করিস না, যা হবার হয়ে গেছে। জীবনে এরকম কত ঘাত প্রতিঘাত আসে, মেয়েদের জীবন এরকমই বোন। তোরা কেউ জানিস না, কখনো কাউকে আমি বলিনি আমি কি অশান্তিতে আছি। তবুও কি আমি মাটি কামড়ে পড়ে নেই? বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করে যাচ্ছি না আমি? এসব সহ্য করেই সংসার করতে হয়। তামিম যা করে ফেলেছে
তা তো এখন চাইলেই তুই আমি বদলাতে পারবো না। উল্টো অশান্তি বাড়বে এসবে। বাবা মা আমরা কেউই সমাজে মুখ দেখাতে পারবো না। সবাই এক নামে তোকে ডিভোর্সি বলবে, তুইও তখন সহ্য করতে পারবি না। নিতু হতাশ হয়ে বলল, আমি তো চেষ্টা করেছি। বাবু হওয়ার কথা জানার পর আমি সব ভুলে তামিমের সাথে যোগাযোগ করেছি, কিন্তু ও তো উল্টো আমাকে গালাগাল দিয়ে বলল ওর সাথে যোগাযোগ না করতে, এমনকি আমার বাচ্চাটাকে ও স্বীকার করে না। ঋতু বলল, দরকার হলে ওর পায়ে ধর, স্বামীর পায়ে ধরলে লজ্জার কিছুই নাই। ওর কাছে ক্ষমা চেয়ে নে, সব ঠিক করে নে। নিতু অবাক হয়ে বলল, কি বলছিস আপা? তোর মুখ থেকে এসব কথা আমি আশা করিনি। রেবেকা বেগম তেতে গিয়ে বললেন, কি আশা করছিস তুই? জামাই তোর পায়ে ধরবে? নিতু আর কথা বলতে পারল না। এদের সাথে তর্ক করার মোড নেই নিতুর। এমনিতে শরীর খারাপ লাগছে। বরকত সাহেব বাসায় না থাকার সুযোগে রেবেকা আর ঋতু মিলে নিতুকে সামনে বকাবকি করে গেলেন। পাথরের মতো নিশ্চুপ হয়ে নিতু সব শুনে গেল। পৃথিবীতে কেউই আপন না, এই সত্যটা নিতু ভালো করে বুঝে গেল এই কয়দিনে। সবাই নিজের কথা ভেবে যাচ্ছে, অথচ নিতুর মনের কথা কেউই ভাবছে না। কেউ একবার কোমল গলায় জানতে চাচ্ছে না ওর ভিতরে কি চলছে। মনে মনে সিদ্ধান্ত নিল নিজের বেঁচে থাকার ব্যবস্থা নিজেই করবে। যত শীঘ্রই সম্ভব একটা চাকরি জোগাড় করতে হবে। তারপর সবার থেকে অনেক দূরে হারিয়ে যাবে, অনেক অনেক দূরে, যেখানে কেউ তাকে নিয়ে মাথা ঘামাবে না। তার জন্য বাবা মা বোনকে লজ্জাও পেতে হবে না আর। নিজের সন্তানকে নিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যাবে। সবাই থাকুক নিজ সম্মান নিয়ে। রাবেয়া বেগমের হাতে নবনী গুনে গুনে 50,000 টাকা দিল। রাবেয়া বেগম অবাক হলেন এত টাকা দেখে। নবনী হেসে বলল, তোমার ব্যবসায়ের টাকা এগুলো মা, তোমার উপার্জনের টাকা। রাবেয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তারপর বললেন, আল্লাহ তোকে অনেক বড় করুক মা, তোর স্বপ্নের সমান বড় করুক। রাতে খাবার সময় বেতনের টাকা নিয়ে নবনী বাবার হাতে তুলে দিল, নিজের জন্য 5,000 টাকা রেখে। নবনী দেওয়ার পর রাবেয়া বেগম তার 50,000 টাকা নিয়ে লজ্জিত মুখে স্বামীর হাতে তুলে দিলেন। হাশেম আলী এত টাকা দেখে অবাক হলেন। রাবেয়া বেগম মাথা নিচু করে বললেন, সারা জীবন আপনি কষ্ট কইরা আমাগোর জন্য টাকা উপার্জন করেছেন, আমাগোরে ভালো রাখনের চিন্তা করেছেন, কোনোদিন নিজের কথা ভাবেন নাই। আপনার ঘরে আইসা আপনার থেকে যে ভালোবাসা পাইছি, সেই ভালোবাসা কোনোদিনও আমারে অভাবে টের পাইতে দেয় নাই। টাকা পয়সার অভাব আপনি ভালোবাসা দিয়ে পোষায় দিছেন। অনেক দিনের স্বপ্ন ছিল আপনার জন্য কিছু করি, আপনার মুখে যাতে একটু হাসি ফুটে, স্বপ্ন বাস্তবকরণের উপায় জানা ছিল না। আল্লাহ আমার মাইয়ারে দিয়া সেই স্বপ্ন পূরণ করে দিছে। আপনার না খুব শখ ছিল কুরবানি দেওয়ার, এই টাকা দিয়া কুরবানি দিবেন আপনি। হাশেম আলীর 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। জীবনে এত বেশি সুখ সৃষ্টিকর্তা তার জন্য রেখেছেন তা তিনি কখনো ভাবেননি। সিদ্ধান্ত নিল সবাই মিলে গ্রামে যাবে ঈদ করতে। রাবেয়া বেগম ভীষণ আনন্দিত হলেন গ্রামে যাবার কথা শুনে। নবনী মেঘকে জানালো গ্রামে যাবার কথা। শুনে মেঘের মন খারাপ হয়ে গেল। নবনীর সাথে কথা শেষ করে মেঘ বাবা মায়ের কাছে গেল। 1 ঘন্টার রুদ্ধধায় বৈঠক শেষে শফিক আহমেদ হাশেম আলীকে কল দিলেন। অত্যন্ত বিনীত স্বরে বললেন, ভাই সাহেব, আমরা চাচ্ছি কাল দুপুরে নবনী আর মেঘের বিয়েটা সেরে ফেলতে। অনুষ্ঠান ঈদের পর করব। ঘরোয়াভাবে বিয়েটা হয়ে যাক, আমাদের 2-4 জন মানুষ নিয়ে। আপনারা কাউকে বলার থাকলে বলে দিন। হাশেম আলী জিজ্ঞেস করলেন, এত তাড়া কেন ভাই সাহেব? শফিক আহমেদ বললেন, মেঘের ইচ্ছে ভাই, ছেলের কথা ঈদের আগেই বিয়ে করবে। আমিও ভাবলাম শুভ কাজে দেরি করতে নেই। হাশেম আলী বললেন, আমি সবার সাথে কথা বলে দেখি ভাই সাহেব। নবনী সব শুনে মেঘকে কল দিল। মেঘের সোজা জবাব, তোমার গ্রামের সে অ্যাক্সিডেন্টের কথা তুমি ভুলে গেছো। আমি ভুলিনি নবনী। আমি চাই না সেকেন্ড টাইম এরকম কিছু হোক। বিয়ে হয়ে গেলে যখন প্রয়োজন আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো। এখন তো তা সম্ভব নয় নবনী। আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে নিয়ে কখনোই 0.1% রিস্ক নিতেও চাই না। তুমি আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে। নবনী নির্বাক হয়ে গেল। এই আকাশ সম ভালোবাসার মর্যাদা সে দিতে পারবে তো? এই মানুষটা আজীবন এরকম থাকবে তো? আনন্দ বেদনা নিয়েই মানব জীবন।
সুখ এবং দুঃখ মুদ্রার এপিটোপিট। চাইলে আমরা জীবন থেকে দুঃখ মুছে দিতে পারি না। দুঃখ না থাকলে কি সুখ পাখির মূল্য মানুষ বুঝতো? একটা সময় প্রচন্ড কষ্ট পাওয়ার নবনী আজ যেমন সুখের সাগরে ভাসে, তেমনি একটা সময় প্রচন্ড ভালোবাসা পাওয়ার নিতু আজ কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছে। জীবন আসলেই অদ্ভুত। এক রাতের শর্ট নোটিশে বিয়ে ঠিক হয়ে গেল। শীতের কনকনে হাওয়ায় নাকি অন্যরকম এক শিহরণ নবনীকে সারা শরীর কাঁপিয়ে দিল। নবনী সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। স্থির হয়ে দাঁড়াতে পারছে না নবনী। আনন্দ, আবেগ, উত্তেজনায় ভয়ে নবনীর দম বন্ধ হবার জোগাড়। ক্ষণে ক্ষণে নবনীর পুরো চেহারার রং বেরং হয়ে যাচ্ছে। চুল খুলে নবনী বসলো চুলে তেল দেওয়ার জন্য। সেই মুহূর্তে ফাল্গুনি এলো হাতে করে 2টা মেহেদির টিউব নিয়ে। চৈতালি এলো একটু পরে। 2 বোন মিলে ঝাঁপড়ে ধরলো নবনীকে। মেহেদি পড়তেই হবে নবনীর আজকে। নবনীর লজ্জায় লজ্জাবতীর পাতার মতো কুকড়ে গেল। তার বুকের ভেতর কেমন দূর দূর করছে। 2 বোন 2 হাত টেনে ধরে নবনীর হাতে মেহেদি পড়াতে লাগলো। খোলা চুল বারবার উড়ে এসে নবনীর নাকে মুখে লাগছে। নবনী বিরক্ত হচ্ছে। নবনীর বিরক্তি দেখে 2 বোন হেসে কুটি কুটি হচ্ছে। চৈতালি বলল, আপা, তোকে একেবারে সিনেমার নায়িকাদের মতন লাগছে। এত সুন্দর কেন আপা তুই? নবনী মুখ বাঁকিয়ে বলল, পাকা কথা বাদ দিয়ে আবার চুল বেঁধে দে তুই আগে, আমার অস্বস্তি হচ্ছে খোলা চুলে। ফাল্গুনি বলল, না আপা, আজকে তোমার চুল বেঁধে দেওয়া হবে না। তোমাকে মন ভরে দেখতে দাও। এই মুহূর্ত কি আর ফিরে আসবে আমাদের জীবনে? তুমি চলে গেলে আমরা আবারও একা হয়ে যাবো আপা। মুহূর্তেই হাসি মুখে অন্ধকার নেমে এলো নবনীর। এই ব্যাপারটা নবনী কিছুতেই সহ্য করতে পারে না। মনে হলে কেমন মাথা এলোমেলো লাগে নবনীর। একবার সব ছেড়ে গিয়েছে, এখন বুঝি আবারও চলে যেতে হবে? বাবা, মা, ভাই, বোন এদের সবাইকে ছেড়ে আবারও যেতে হবে অন্যের ঘরে। বুকের ভেতর একটা ঝড় বয়ে গেল। এত উথাল পতন কেন এক জীবনে? মেয়েদের জীবন এত অসহ্য যন্ত্রণাদায়ক কেন? জন্ম থেকে যাদের কাছে বেড়ে ওঠা, যারা ছিল সবচেয়ে আপন, সেই ঘর ছিল একান্ত আপন, সেই ঘর একদিন ভীষণ অচেনা হয়ে যাবে। আজ থেকে 20 বছর পর এই ঘরকে আর নিজের ঘর বলতে পারবে না। এই ঘরের মানুষরা একদিন ভীষণ অচেনা হয়ে যাবে। আজ যেই ভাই বোন মিলে একসাথে গলাগলি করছে, একটা সময় আসবে যখন ভাই বোনের সাথে বছরের পর বছর কেটে যাবে, আর দেখা হবে না। একই শহরে থেকেও সময়ের অভাবে কেউ কারোর সাথে দুদণ্ড মন খুলে কথা বলতে পারবে না। নিজের সমান্তের মতো করে যেই ভাই বোনকে বড় করে তুলেছে তাদের সাথে আর দেখা হবে না। এই ছোট্ট ভাই বোনেরা একদিন বড় হবে, জীবনের তাগিদে একজন এদিকে চলে যাবে। এই যে ভাই বোন সবাই মিলন মেলা বসে, এই মিলন মেলা কি আর বসবে? এই চাঁদের হাট একদিন বিলুপ্ত হয়ে যাবে। আহারে জীবন, বৈচিত্র্যময় জীবন। সাব্বির দরজার সামনে দাঁড়িয়ে নবনীর 2টো ক্যান্ডিড ছবি তুলল। তারপর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল মেঘের কাছে। এই প্রথমবার মেঘ নবনীর ছবি পেল। আকাশের রং জামা পরে এলোমেলো চুলে যেন রূপকথার রানী বসে আছে। সাব্বিরকে টেক্সট দিয়ে বলল, এর জন্য তুমি স্পেশাল একটা ট্রিট পাবে আমার তরফ থেকে। সাব্বির রিপ্লাই দিল, ট্রিট চাই না ভাইয়া, আমার আপা কাছে অনুরোধ করছি। এই কান্না যেন আমার আপার শেষ কান্না হয়। আপনার কাছে যাওয়ার পর আমার আবার মুখ থেকে যেন হাসি না ফুরায়। মেঘের ভীষণ ভালো লাগলো বোনের প্রতি ভাইয়ের এই ভালোবাসা দেখে। পৃথিবীর সব ভাই বোনেরই বুঝি এমনই হয়, বড় হোক বা ছোট। বোনদের জন্য বুকের গভীরে একটা আকাশ পরিমাণ ভালোবাসা পুষে রাখে পরম যতনে, যেমন করে মেঘ পুষে রেখেছে মেঘলার জন্য। সাব্বির রুমের ভিতরে গিয়ে নবনীর চুল বেঁধে দিল একটা হেয়ার ব্যান্ড দিয়ে। অনেকক্ষণ ধরেই খেয়াল করছে অবাধ্য চুলগুলো বড্ড জ্বালাতন করছে বোনকে। সামান্য একটা কাজ, অথচ নবনী নিজেকে সামলাতে পারল না, আর হুক হুক করে কেঁদে উঠল। কান্না একটা ছোঁয়াচে রোগের মতো, বিশেষ করে আপনজনের কান্না। আপন মানুষের কান্না দেখলে সবারই 2 চোখ ভিজে যায় নিজের অজান্তে। বুকের ভেতর দুঃখের নদীতে জোয়ার উঠে। নবনীর কান্নাও
সেভাবেই ছড়িয়ে গেল ভাই বোনদের মাঝে। একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আড়াল থেকে সেই কান্নার সাক্ষী হয়ে রইলেন হাশেম আলী আর রাবেয়া বেগম। দুজনের চোখ ভেজা, বুকে হারানোর যন্ত্রণা। তবুও সন্তানের সামনে গেলেন না। ভাই বোনের ব্যাপার ওরা নিজেরাই সামলে নিক। হাশেম আলী ফিস করে বললেন, আমার ঘরের চন্দ্রটা বুঝি অন্য ঘরে চলে যাইব নবনীর মা। আমার ঘর আন্ধার কইরে দিয়ে আরেক ঘরে আলো দিব। রাবেয়া বেগম আঁচলে মুখ মুছে বলল, আপনিও পোলাপাইনের মতো কথা কন। মাইয়াগো কি ক্ষমতা আছে বাপের বাড়ি আজীবন পইরা থাকনের? এইটাই তো দুনিয়ার নিয়ম। নিজে হাতে বড় কইরা মায়েরা তুলায় দেওয়ান লাগে অন্যের হাতে। এই নিয়মে চলে আসছে, চলবেই। হাশেম আলী ধপ করে চেয়ারে বসে পড়লেন। নিজেকে সামলে নিয়ে বোনদের কাছে, প্রতিবেশীদের কাছে ফোন দিলেন। একে একে কয়েকজন দুজন করে প্রায় 20 থেকে 25 জন হয়ে গেল। শফিক আহমদ কল দিলেন হাশেম আলীকে। তারপর কাঁচুমাচু হয়ে বললেন, আপনার কাছে একটা অনুরোধ করতে চাই। আমাকে কথা দিন আপনি আপনার কথা রাখবেন। ধরে নিন আপনার ভাই আপনার কাছে কিছু চাইছে। হাশেম আলী হতভম্ব হলেন শুনে। তারপর ভীতু গলায় বললেন, জি বলেন ভাই সাহেব। শফিক আহমেদ বললেন, আপনি তো আপনার প্রাণটাই আমার ছেলের হাতে তুলে দেবেন, তাই আমি চাচ্ছি বিয়েতে মেহমানদারি করতে যা যা করা লাগে সবটাই আমরা করব। আপনারা এসব নিয়ে একটু মাথা ঘামাবেন না। আপনার মেয়েটা ছাড়া আর অন্য কিছুই চাওয়ার নেই আমাদের। দয়া করে আমাকে ভুল ভাববেন না। আমি সমাজের প্রচলিত নিয়ম মানতে চাই না, যেই নিয়ম মেয়ের বাবার মাথায় বাড়ি দিয়ে সর্বশান্ত করে দেয়। একটা মানুষ তার কলিজার টুকরা আমার হাতে তুলে দিবে, আর আমি কিনা পাষণ্ডের মতো মেয়ের পাশাপাশি খাওয়া দাওয়া এটা সেটা চাইবো? এই শিক্ষা আমি পাইনি ভাই সাহেব। হাশেম আলী বিমুঠ হয়ে গেলেন শফিক আহমেদের বিনয় দেখে। সব মানুষ খারাপ হয় না। হাশেম আলী আবারও টের পেলেন, পৃথিবীতে আজও ভালো মানুষ আছে, আর আছে বলে পৃথিবী টিকে আছে। নবনীর ফুপু, ফুপা, মামা, খালো, প্রতিবেশী কয়েকজন 11টার দিকেই চলে এলো। নবনীদের বাসা দেখে নবনীর 3 ফুপু অবাক হলো। হাশেম আলীকে জিজ্ঞেস করলেন, এত বড় থাকোস তোরা? কত দেশ ভাড়া? অন্যজন জিজ্ঞেস করলো, নবনী কি অনেক বড় চাকরি করে? আমরা তো ভাবতেই পারি না এইরকম বড় বাসা। তো গো, তোর তো কপাল খুলে গেছে রে হাশেম। হাশেম আলী আনন্দিত হলেন মেয়ের সাফল্যে। নবনীকে সাজাতে পার্লার থেকে 2 জন মেয়ে এলো সকালবেলা শিমলার সাথে। শিমলা দাঁড়িয়ে থেকে ডিরেকশন দিতে লাগলো। ভারী সাজ যাতে না হয়, সিম্পল একটা লুক যাতে দেওয়া হয়, ন্যাচারাল লাগে যেন। একটা সাদা রঙের জামদানি শাড়ি পরে নবনী বিয়ের জন্য সাজলো। সাথে জামদানি একটা ওড়না গোলাপি রঙের, ডায়মন্ডের এক সেট সিম্পল গহনা পল্টানো হলো নবনীকে। সাদা শাড়ি, গোলাপি ওড়নায় নবনীকে পরীর রানীর মতো লাগলো। নবনী নিজেই মুগ্ধ হয়ে নিজেকে দেখতে লাগলো। নবনীদের বাসায় বিয়ে হলো। খাবার এলো 5 তারা হোটেল থেকে। মেঘকে দেখে নবনীর আত্মীয় স্বজন সবাই চমকে গেল। নবনীর বড় ফুপু ফিসফিস করে রাবেয়া বেগমকে বললেন, তোর ডিভোর্সি মেয়ের জন্য এই রাজকুমার কেমনে জুটাইলি? সিনেমার নায়কদের মতো দেখা যায় রে। মাসুমা বেগম এসেই নবনীকে বুকে জড়িয়ে ধরে বললেন, তোকে সিমলার বাসায় প্রথম দেখেই আমার এত ভালো লেগেছে। আল্লাহর কাছে মনে মনে তোকে চেয়েছি ছেলের বউ করতে, আল্লাহ ফিরিয়ে দেয়নি আমাকে। আজ থেকে কাগজে কলমে তুই আমার ঘরের মেয়ে হয়ে গেলি। মৃত্যু পর্যন্ত এই ভাতে এই কাপড় যেন জীবন কাটাতে পারিস, এই দোয়া করিস ওকে। নবনীর আত্মীয় স্বজন সবাই অবাক মেঘের পরিবার দেখে। একটা ডিভোর্স দিয়ে মেয়ের ভাগ্য এতটা ভালো হবে কেউ কখনো ভেবেছে? এত বড় ঘরের মেয়ে হবে কেউ কি জানতো এটা? কবুল বলতে গিয়ে নবনীর গলা শুকিয়ে গেল। 2 চোখ জুড়ে শ্রাবণের ধারা বইতে লাগলো। অদূরে দাঁড়িয়ে থাকা 3টি ভাই বোন ভেজা চোখে তাকিয়ে রইল নবনীর দিকে। তাদের মুখের দিকে তাকিয়ে নবনীর মনে হলো প্রচন্ড যন্ত্রণায় সবার মুখ নীল হয়ে গেছে, যেন কেউ ওদের কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছে 3 ভাই বোন মিলে। উদ্ভ্রান্তের মতো লাগলো নবনীর নিজেকে। হায়, আজ থেকে বুঝি পরের অধীন হয়ে যাচ্ছে সে। বাবাকে ভীষণ মনে পড়ল নবনীর। কান্না ভেজা গলায় একবার ব্যাকুল হয়ে বাবা বলে ডাকলো নবনী। হাশেম আলী যেন অপেক্ষায় ছিলেন মেয়ের একটা ডাকের। ছুটে এলেন মেয়ের কাছে, জড়িয়ে নিলেন বুকের ভেতর।
এই যেন তার ছোট্ট নবনী। রাতে ভয় পেলে যেভাবে বাবার বুকে মুখ লুকিয়ে সে কান্না করত, বহু বছর পর আজ আবারও তেমন করে বাবার বুকে মাথা লুকিয়ে কান্না করছে। হাশেম আলীর দম বন্ধ হয়ে আসছে যেন। এই বুঝে চিরতরে মেয়েকে অন্যের হাতে তুলে দিচ্ছেন। কিভাবে দেবেন তিনি নিজের প্রাণ পাখিকে বিদায় দিতে? এ যে বড্ড নিষ্ঠুর নিয়ম এই পৃথিবীর। সব বাবা মাকেই জেনে নিয়ম পালন করতে হয়। কেউ কেন তারা দিল না নবনীকে হালকা হবার সুযোগ দিল? অনেকক্ষণ পর দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নবনী কবুল বলল। মেঘ তামিমকে বিশেষভাবে দাওয়াত করেছে আজ। ঘটনা কি জানার জন্য তামিম লাজ লজ্জা ভুলে বরপক্ষের সাথে এলো। সাদা একটা পাঞ্জাবি পরা মেঘের পাশে সাদা জামদানি শাড়িতে দাঁড়িয়ে থাকা নবনীকে দেখে তামিমের মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। টের পেল বুকের ভেতর ভীষণ জ্বালা পোড়া হচ্ছে। এই মেয়েটা আজ থেকে তামিমের ভীষণ পর হয়ে গেল। এঙ্গেজমেন্টের পরেও যা একটু চান্স ছিল, আজ থেকে সব পথ বন্ধ তামিমের। পরাজিত সৈনিকের মতো তামিম পালিয়ে গেল এক বুক যন্ত্রণা নিয়ে। হেরে গেছে সে, একুল ওকুল কোনোটাই আর রইল না তার। নবনীয় হারিয়ে গেল, নিতুকেও নিজ দোষে হারালো। প্রথমবারের মতো তামিম বুঝতে পারল সে ভীষণ একা। আজ থেকে খাওয়া দাওয়ার পর মেহমানরা সবাই বিদায় নিল। সন্ধ্যার দিকে নবনীদের পক্ষের সবাইও চলে গেল। যেহেতু ঈদ চলে এসেছে সামনে, তাই কেউ বেড়াতে পারল না। একদিন মেঘ বরযাত্রীর সাথে চলে গিয়েছে। পুরো বাসা নীরব নিস্তব্ধ হয়ে যাবার পর নবনী নিজের রুমে গিয়ে বসল। কেমন শূন্যতার অনুভব হলো নবনীর হঠাৎ করেই। ভালো লাগা এবং খারাপ লাগা নিয়ে একটা অন্যরকম অনুভূতি জন্ম নিল। রাতে মেঘের কল এলো। নবনীর ভীষণ লজ্জা লাগলো আজ আবারও মেঘের কল রিসিভ করতে। আজ থেকে এই মানুষটা নবনীর স্বামী, নবনীর একান্ত আপন লোক। নবনী কল রিসিভ না করায় মেঘ মেসেজ দিয়ে বলল, আজ থেকে তো আমার সাথে বের হতে কোনো ভয় নেই নবনীতা। আমি অপেক্ষা করছি, নেমে এসো। আজ আমরা পুরো শহর ঘুরবো। আর তাছাড়া তোমাকে একটা চুমু খাওয়া বাকি আছে। এতদিন প্রেমিক ছিলাম বলে কখনোই আবদার করিনি, আজ তা বৈধতা পেয়ে গেছি। তাড়াতাড়ি আসো। আপন মনে হেসে বিড়বিড় করে নবনী বলল, এই লোকটা ভীষণ রকমের খারাপ। ঈদের 2 দিন আগের রাতে নবনীরা গ্রামে চলে গেল। সকালবেলায় প্রচন্ড কুয়াশায় এক হাত সামনের মানুষও দেখা যাচ্ছে না। একটা হলুদ রঙের চাদর পরে নিল নবনী। তারপর ভাই বোন সবাই মিলে বের হলো হাঁটতে। নবনীর ভীষণ ভালো লাগছে। কত বছর পর সে গ্রামের শীতকাল উপভোগ করছে। ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে নবনী। শিশুর বিন্দু পা ছুঁয়ে যাচ্ছে নবনীর। খেজুরের গাছ থেকে রসের হাড়ি নামাচ্ছে গাছ কাটার লোকেরা। নবনী ঠিক করলো বাড়িতে গিয়ে বাবাকে বলবে রস নেওয়ার জন্য। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সবাই বাড়ি ফিরল। ভেতরে যেতেই রসের ঘ্রাণ ভেসে এলো। সবাই ছুটে এলো রাবেয়া বেগমের কাছে। চুলার পাশে পাটি বিছিয়ে খেতে বসলো সবাই রসের পায়েস। সবাই মিলে গল্প গুজবে মেতে উঠেছে সেই সকাল কাল বৈশাখী ঝড়ের মতো। বাড়িতে এলো সুলেমান মেম্বার। হাশেম আলী তখন ঘরের বারান্দায় চৌকিতে বসে খাচ্ছেন আর ছেলে মেয়েদের দেখছেন। সুলেমান মেম্বার উঠোনের দিকে এগিয়ে আস্তে আস্তে ডাক দিল, হাশেম আলী, বাড়িতে আসো নাকি? শহর থেকে ফিরলা শুনলাম গতকাল। উঠোনের উপর মূর্তিমান অভিশাপকে দেখে রাবেয়া বেগম নবনীর হাত চেপে ধরে বললেন, বড় কইরা খোমটা দিয়া ঘরে চইলা যা তুই। এই লোকের মাথা ঠিক নাই, কখন কি কইরা বসে। নবনীর আজ ক্রোধ জন্মেছে ভীষণ। এই লোকটার ভয়েই তো তাদেরকে নিজের ভিটে ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। মায়ের কথা অবাধ্য করে নবনী বাবার পাশে গিয়ে দাঁড়ালো। সুলেমান মেম্বার এক গাল হেসে বলল, আরে এটা নমনী না? অনেকদিন পর দেখলাম। পোলার বউ করতে চাইছিলাম, পালাই গেলাম মাইয়া নিয়া। এখন আমার থেকে সুদের উপরে নিয়ে 70,000 টাকা ফেরত দাও, নাইলে ভিটামাটি সাইডা যাও। হাশেম আলী হতভম্ব হয়ে গেলেন সুলেমান মেম্বারের কথা শুনে। বিনা মেঘে বজ্রপাত হলো সকলের মাথায়। হাশেম আলী হতবাক হয়ে বললেন, কি কর মেম্বার সাহেব, আমি তো কোনোদিন আপনার থেকে 1 টাকাও ধার আনি নাই। সুলেমান মেম্বার আবারও হাসলেন, হেসে বললেন, জানতাম আমি তুমি যে ভুলিয়া যাইবা, জানতাম তো আমি আগে। এই দেখো স্ট্যাম্প, এখানে সই দিয়ে তুমি টাকা নিছো। নবনী এগিয়ে গিয়ে বলল,
আমাকে দিন স্ট্যাম্প, আমি পড়ে দেখি। সুলেমান মেম্বার ভ্রুকুচকে বললেন, তোমার মাইয়া তো দেখি একেবারে লায়ক হইয়া গেছে, আমার সামনে খাড়াইয়া কথা কয় চোখে চোখ রাইখা। সাব্বির এগিয়ে এসে নবনীর পাশে দাঁড়ালো। সুলেমান মেম্বারের ওপর সাব্বিরের ভীষণ ক্ষোভ। এই লোক তার আপাকে নিয়ে বাজে কথা বলেছে, জোর করে তার গাঁজাখোর ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছে বলেই তাদের গ্রাম ছেড়ে যেতে হয়েছে। নবনী কঠোর সুরে বলল, কথা না বাড়িয়ে স্ট্যাম্পটা আমাকে দিন। নবনী হাত বাড়ালো নেওয়ার জন্য স্ট্যাম্প পেপার। সুলেমান মেম্বার চকচকে চোখে নবনীর হাতের দিকে তাকালেন। ফর্সা সুগঠিত হাতখানার দুগাছা সোনার চুড়ি, অনামিকা আঙ্গুলে একটা ডায়মন্ডের রিং, ঘাট লাল মেহেদির রঙে ভীষণ আকর্ষণীয় লাগছে। জিব্বা দিয়ে নিজের ঠোঁট হেলন করে সুলেমান মেম্বার চকচকে চোখে নবনীর দিকে হাত বাড়িয়ে দিল। এক সুযোগে নবনীর হাতখানা ছুঁয়ে দেখার একটা সুপ্ত বাসনা মনে। নবনীর হাত অবধি পৌঁছানোর আগেই সাব্বির ছো মেরে নিয়ে নিল পেপার, তারপর বোনের হাতে তুলে দিল। রক্ত চক্ষু নিয়ে সুলেমান মেম্বার তাকালো সাব্বিরের দিকে, তারপর পান খাওয়ার লাল দাঁত বের করে হেসে বলল, খুব চালাক হইছো দেখি, আমার সামনে থেকে স্বীকার করে নিতে আজ পর্যন্ত কোনো বাপের বেটা পারে নাই। আর তুমি সেই দিনের পোলা যে স্পর্ধা দেখাইলা, আগের বার তোমার বাপে রাইতের অন্ধকারে চোরের মতো পালাইয়া গেছে মাইয়া নিয়া। আমার শিকার মিস হইয়া গেছে তখন, আমি কিন্তু হিসেব না মিলিয়া ছাড়ছি না। গ্রামে আইসো যখন হিসাব মিলিয়া দিমু। নবনী সাব্বিরের হাতে পেপার দিয়ে বলল, এটা আমার বাবার স্বাক্ষর নয়, এই পেপার নকল। সুলেমান মেম্বার একগাল হাসলেন আবারও, তারপর বললেন, সুলেমান মেম্বারের কাগজ কোনোদিন মিশা হয় না। ঈদের দিন পর্যন্ত সময় দিলাম, তোমার বাড়ির দলিল আমার কাছে আছে। সময় মতো সুরসমের টাকা ফেরত দিবা, নয়তো ভিটে মাটি বুঝাই দিবা। শুনলাম মাইয়ারে ঢাকায় নিয়া বিয়ে দিছো বড় ঘরে। তোমার বিবাহিতা মাইয়া কেমনে আবাইত্যা পয়সাওয়ালা পোলারে ফাঁসাইলো, এইটা কেউ না বুঝলেও আমি সুলেমান মেম্বার ঠিকই বুঝছি। হিসেবে তো আর আমি কাঁচা না, রূপ যৌবন তো আর কম হয় নাই তোমার মাইয়ার। তয় এসব নিয়ে আমি কিছু কমু না, আমার টাকা অথবা জমি বুঝাই দিবা, আর তা না হইলে তোমার মাইয়া নবনীর আমার পোলা। সুলেমান মেম্বার কথা শেষ করতে পারলেন না, তার আগে সাব্বির হামলে পড়ল তার উপর। দুই গালে দুইটা থাপ্পড় দিয়ে মাটিতে আছড়ে ফেলে দিল। বুকের উপর উঠে বসে নাকে মুখে ঘুষি মারতে লাগলো আর বলল, শুয়োরের বাচ্চা, আমার আফাকে নিয়ে আর একটা বাজে কথা বের করবি তো তোর ওই নোংরা মুখ দিয়ে, তো এখানেই তোরে আমি পুঁতে ফেলবো। তোরে খুন করে দরকার হলে আমি জেলের ভাত খামো। আমার আফার চরিত্রে যে দাগ দিতে চাইবো আমি তার শেষ করে দিব। নবনী হাশেম আলী মিলে টেনে সাব্বিরকে সরিয়ে নিল সুলেমান মেম্বারের উপর থেকে। সুলেমান মেম্বারের নাক থেকে রক্ত বের হচ্ছে। উঠে দাঁড়িয়ে গায়ের ধুলোবাড়ি ঝেড়ে নিলেন তিনি, তারপর থু করে একদলা থুতু ফেলে বললেন, হাশেম আলী, হিসাব না মিলিয়া আমি কিন্তু গ্রাম থেকে তোমার যাইতে দিব না। সুলেমান মেম্বার চলে যাওয়ার পর নবনী ভাইয়ের দিকে ভেজা চোখে তাকালো, তারপর শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত মাথা গরম কেন করলি ভাই? সাব্বির কেঁদে ফেলল, হাও মাও করে কেঁদে বলল, আপা তোকে নিয়ে বাজে কথা বললো কেন ওই লোক? আমার সহ্য হয় না আপা, আমার মাথায় রক্ত উঠেছে। একটা সুন্দর সকাল শুরু হলো, যেই উৎফুল্ল দিয়ে তার শেষ হলো একরাশ চিন্তা নিয়ে। নবনী সাব্বিরকে সারা দিন বাড়ি থেকে বের হতে দিল না। পাশের বাড়ির রহিমউদ্দিনের সাথে ভাগে কোরবানি দিলেন হাশেম আলী, তাই গরু কিনতে যাবার চিন্তা নেই। গরু কেনা হয়ে গেছে, সবাই বাড়িতেই আছে, কেউ বের হচ্ছে না বাড়ি থেকে। বাড়ির পরিবেশ কেমন ঘুমুট মেরে আছে। সন্ধ্যার দিকে সাব্বিরের বয়সী একজন ছেলে এলো সাব্বিরকে ডাকতে। হাশেম আলী ছেলেকে বের হতে দিলেন না, সাব্বিরও বের হলো না। রাত 10টার দিকে সুলেমান মেম্বারের ছেলে সুমন সাথে আরো কয়েকজন সাঙ্গ পাঙ্গ নিয়ে এলো। রাবেয়া ঘরের পেছনের দরজা খুলে 3 মেয়েকে বের করে দিলেন। সাব্বির এগিয়ে গেল দরজা খুলতে, হাশেম আলী বাধা দিলেন। সাব্বির বাবার বাধা অগ্রাহ্য করে এগিয়ে গেল দরজা খুলতে। বাহিরে বের হতে দেখলো 7 থেকে 8 জন দাঁড়িয়ে আছে, সবার হাতে লাঠি সোঁটা। চাঁদের আলোয় ঝলক মারছে 2খানা চকচকে চাকু। সাব্বির এগিয়ে গেল ওদের দিকে। মুহূর্তে 2-3 জন এগিয়ে এসে সাব্বিরের হাত পা ধরে বেঁধে ফেলল। আড়াল থেকে নবনী দেখে
চিৎকার করে এগিয়ে এলো। একটা হুড়োহুড়ি পড়ে গেল মুহূর্তেই। সুমন এগিয়ে গিয়ে নবনীর হাতে চেপে ধরে বলল, পাখি এতদিনে আমার হাতের মুঠোয় আইছে রে। রাবেয়া বেগম আর হাশেম আলী এগিয়ে গেলেন ছেলে মেয়েদের দিকে ওদেরকে বাঁচাতে। তার আগেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। 10 থেকে 12 জন পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলল সবাইকে। হতভম্ব হয়ে গেল সবাই মুহূর্তে। মেঘ এগিয়ে এসে নবনীকে ছাড়িয়ে নিল, তারপর সাব্বিরকে ছাড়িয়ে নিল ওদের হাত থেকে। ওসি কামরুল মেঘের সাথে হাত মিলিয়ে বলল, ধন্যবাদ স্যার। আমরা অনেক দিন ধরেই এই দলটাকে ধরতে চাচ্ছি, কিন্তু কোনোভাবেই পারছে না একসাথে সবগুলোকে ধরতে। আজ আপনার জন্য সম্ভব হলো। এই এলাকার যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে এই মাদক দ্রব্য। নবনী হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেঘের দিকে। সবাই চলে যাওয়ার পর মেঘ ঘরে এলো। এখনো সবার চোখে মুখে বিস্ময়। কেউ কিছু বুঝে উঠতে পারছে না, ছাব্বির ছাড়া। হাশেম আলী জিজ্ঞেস করলেন, তুমি কই থাকো বাবা আসলে? সাব্বির মাথা নিচু করে বলল, আমি সকালে কল দিয়ে ভাইকে সব জানিয়েছি। ভাইয়া আমাকে বলেছিল চিন্তা না করতে, ভাইয়া দেখবে ব্যাপারটা। মেঘ নবনীর দিকে তাকিয়ে বলল, আমি কথা দিয়েছিলাম নবনীকে, ওকে আমি প্রোটেক্ট করব। আপনারা আমার পরিবারের সদস্য, আমার বাবা মা যেমন আপনারাও তেমন আমার কাছে। আপনাদের বিপদে সবার আগে যদি ছুটে আসতে না পারি তবে কি কমিটমেন্ট রক্ষা করব কিভাবে বাবা? সাব্বির আমাকে কল করার পর আমি বাবাকে নিয়ে আপনাদের এই আসনের এমপিকে কল দেওয়াই। বাকি কাজ এমপি সাহেব নিজেই করে দিয়েছেন। সুমন আর সুলাইমান মেম্বারের ব্যাকগ্রাউন্ড চেক করে নিয়েছে আমি, আর দুয়ে দুয়ে 4 মিলিয়ে দেখলাম ওরা যা করবার আজকেই করবে। মেম্বার দেরি করবে না প্রতিশোধ নিতে। গোমুট ভাব কেটে গিয়ে সবাই আনন্দিত হয়ে পড়ল। কিছু সময় পর সবাই মিলে হইচই, গান, গল্পে আসর জমে গেল। রাবেয়া বেগম ও রিস্তু চিত্রে খাবারের আয়োজন করলেন। প্রথমবার জামাই বাড়িতে এসেছে। অল্প সময়ের মধ্যে ভাত, দেশি মুরগি, হাঁসের মাংস, পাতলা ডাল, ডিম ভাজা হয়ে গেল। সবাই চুলার পাশে বসে আগুন পোহাতে পোহাতে গল্প করল। হাশেম আলী নিজেও যোগ দিলেন সবার সাথে। মেঘ কৌতুক শুনিয়ে সবাইকে হাসাতে লাগলো। সবার মধ্যে থেকে নবনী ভয়ে কাঁপতে লাগলো এই ভেবে যে আজ রাতে মেঘ নিশ্চয়ই নবনীর সাথে ঘুমাবে, মেঘের সাথে এক বিছানায় ঘুমাবে। এটা ভাবতে গেলেই নবনীর গাল লাল হয়ে যায়, নিঃশ্বাস ভারী হয়ে আসে। রান্না হতে হতে রাত 12:30 বেজে গেল। বারান্দায় পার্টি পেতে সবাই যখন খেতে বসলো, মেঘ সবার সাথে একটা সেলফি নিয়ে মাসুমা বেগমের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। খাওয়ার পর রাবেয়া বেগম নবনীর খাটে একটা নতুন চাদর বিছিয়ে দিলেন, নতুন বালিশের কভার, 5 বালিশ দিয়ে চলে গেলেন। নবনী ভীষণ বিব্রত বোধ করতে লাগলো। নবনীকে কাছে পেলে মেঘ নিশ্চয় দুষ্টামি করতে চাইবে। 4-5 থেকে সবাই মেঘের কথা শুনতে পাবে, হাসি শুনতে পাবে। সকাল হলে সবার সামনে যাবে কিভাবে নবনী তখন? আগেই এসব ভেবে নবনী লাল হয়ে গেল। মেঘ নবনীর রুমে ঢুকতে গিয়ে দেখলো রাবেয়া বেগম বারান্দার চৌকিতে বিছানা করেছেন। মেঘ রাবেয়া বেগমের হাত থেকে চাদর কেড়ে নিয়ে বললেন, আমি সাব্বিরের সাথে ঘুমাবো আম্মা, আপনারা আপনাদের রুমে ঘুমাবেন, বাইরে ঘুমানো উচিত হবে না এই সময়। হাশেম আলী আপত্তি করে বললেন, অসুবিধে নেই, আমরা তো প্রায় সময় এখানেই ঘুমাই, তুমি শুয়ে পড়ো। মেঘ গম্ভীর হয়ে বলল, প্রচণ্ড ঠান্ডা পড়ছে বাবা, বাইরে ঘুমানো ঠিক হবে না এই মুহূর্তে। তাছাড়া পরিস্থিতিতেও তো মোটে উচিত হবে না। নবনী যেন হাঁপ ছেড়ে বাঁচল, বোনদের সাথে নিয়ে শুয়ে পড়ল। বুকের ভেতর কেমন দ্রিম দ্রিম করছে নবনীর। মেঘ তার এত কাছে, পাশের রুমে মেঘ শুয়ে আছে সাব্বিরের সাথে। হাজার চেষ্টা করেও নবনী ঘুমাতে পারল না। রাত 3টের দিকে মেঘ মেসেজ দিল নবনীকে ওয়াশরুমে যাবে। নবনী চাদর গায়ে দিয়ে বের হয়ে সাব্বিরের রুমের সামনে গিয়ে গলা খাকারি দিল। হরি গায়ে দিয়ে মেঘ বের হয়ে এলো। ঘরের বাহির হয়ে উঠোনোর বাথরুমের দিকে যেতে নিতেই মেঘ নবনীকে টান দিয়ে বুকের কাছে নিয়ে এলো। ফিসফিস করে বলল, মেবি যান, বাথরুমে তো যেতে চাইনি, আমার বউকে কাছে পেতে যাচ্ছি, এখনো যে আমার চুমু খাওয়া বাকি, দিলে না তো সেদিনও। এই বলে নবনীকে বুকের সাথে মিশিয়ে নিয়ে নিজের 2 ঠোঁট ডুবিয়ে দিল নবনীর 2 ঠোঁটে। পরম আবেশে নবনীকে জড়িয়ে নিল। অবাধ্য 2 হাত ছুটে গেল নবনীর দেহের বাঁকে।
লজ্জায় দুই চোখ বন্ধ করে নবনী মেঘকে আরো জাপটে ধরলো। এই মানুষটাকে জড়িয়ে ধরতে, এই বুকের সাথে মিশিয়ে যেতে কোনো ভয় নেই। এই একান্তই নবনীর মানুষ, নবনীর একেবারে ব্যক্তিগত মানুষ। এক টুকরো মেঘ এসে সেই মুহূর্তে চাঁদকে ঢেকে দিল। এই পরম ভালোবাসার সাক্ষী হলো নীল আকাশ, উত্তরের হাওয়া আর এক আকাশ তারা। অফিসে যাওয়া নিয়ে নবনীর মনে যে সংকোচ ছিল তা এক নিমেষেই দূর হয়ে গেল। অফিসে মেঘ যেন অন্য এক মানুষ, শুধুমাত্র নবনীর মত সেখানে। নবনীর মনে হলো যেন মেঘটাকে চিনেই না অফিসে গেলে। নবনীর ভালোও লাগলো ব্যাপারটা। অফিসে গিয়েও যদি মেঘ এরকম ভালোবাসা দেখায় তবে সবাই হাসাহাসি করবে আড়ালে। নবনী বলার আগেই দেখে মেঘ সতর্ক হয়ে গেছে অফিসে চলাফেরা কথাবার্তায়। নবনীর ব্যবসায় ভীষণ ভালো হচ্ছে, তার পেজে বেশ ভালো রেসপন্স পাচ্ছে। গ্রাহকের রেসপন্স দেখে নবনী আরো কয়েকটা প্রোডাক্ট সংযোজন করেছে পেজে। নবনী মনে মনে একটা সিদ্ধান্ত নিল, পেজে 1 লক্ষ ফলোয়ার হলে চাকরি ছেড়ে পুরোপুরি ব্যবসায় মনোনিবেশ করবে। দু চোখ ভরা স্বপ্ন নবনীর, নিজের ব্যবসায় একদিন অনেক বড় হবে, একটা আলাদা ব্র্যান্ড হবে, শুধুমাত্র দেশীয় পণ্যের একটা আলাদা ব্র্যান্ড। গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নবনী আবারও সবার সামনে তুলে ধরতে চায়। রুমের চারদিকে ছড়িয়ে থাকা পণ্যের দিকে তাকালে নবনীর বুক ভরে যায় আনন্দে। এদেরকে নিজের সন্তানদের মতো মনে হয় তার। মেঘ মাঝে মাঝে নবনীকে এটা নিয়ে খেপিয়ে বলে, আমার সন্তানের কপালে চরম অবহেলা রয়েছে নবনী। তুমি তো আমার দিকেও এরকম মুগ্ধ হয়ে তাকাও না, তোমার সব পণ্যের দিকে যেভাবে তাকাও। নবনী হাসে মেঘের কথা শুনে। মেঘ মুগ্ধ হয়ে নবনীর হাসি দেখে, কি ভীষণ নিষ্পাপ হাসি, হাসলে যেন মুক্ত ঝরে পড়ে। মেঘের মাঝে মাঝে মনে হয় সবচেয়ে সুন্দর হাসির জন্য যদি কেউ অ্যাওয়ার্ড পায় তবে সেটা শুধুমাত্র তার নবনীতেই পাবে। নবনী বেশিরভাগ সময় বাবার বাসায় থাকে। মেঘদের বাসায় যেদিন যায় সেদিন যেন উৎসব শুরু হয় তাদের বাসায়। মেঘলাও চলে আসে শৈবালকে নিয়ে। সবাই মিলে সারা রাত গল্পগুজব, হাসি তামাশায় রাত কেটে যায়। নবনী অবাক লাগে মাঝে মাঝে মেঘের পরিবারের এরকম ব্যবহার দেখলে। শ্বশুর বাড়ি নিয়ে নবনীর মনে যে ধারণা ছিল তা বদলে যেতে লাগলো দিনে দিনে। ওনাদের কাছে থাকলে নবনীর মনে হয় যেন সে কোনো বিশেষ অতিথি। সবাই মিলে কি আদর যত্ন ভালোবাসা দিয়ে তাকে মুড়িয়ে রাখে। কে বলে সব শ্বশুর শাশুড়ি খারাপ হয়? সবাই খারাপ হলে কি হাজার হাজার সংসার টিকে থাকতো? কুরবানির ঈদের 2 মাস পর বিকেলবেলা চাকরির ইন্টারভিউ দিয়ে এসে নিতু বাসায় এসে সবে মাত্র চেয়ারে বসেছে। 1 গ্লাস পানি ঢেলে নিল আমার জন্য। টেস্টায় বুক শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। এই সময় এমনিতেই তো বেশি বেশি পানি খাওয়া দরকার, অথচ নিতু 1 ফোঁটা পানিও খায়নি। পানি কেন, কিছুই খায়নি। টাকা পয়সা খুব মেপে মেপে খরচ করতে হচ্ছে। বাবা মায়ের কাছে তো চাইতে লজ্জা লাগে। রেবেকা বেগম শীতল কণ্ঠে বললেন, এভাবে আর কতদিন? তুই কি তোর সিদ্ধান্তে অনড় থাকবি নাকি? এত দিমাগ কিসে? স্বামীর কাছে গিয়ে ক্ষমা চাইলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? তোর চিন্তায় তোর বাবার অবস্থা কেমন হচ্ছে দেখেছিস তুই একবার? নিজের স্বার্থ নিয়েই ভাবিস শুধু। তোর বাবা এই কয়দিনে তোর চিন্তা করতে করতে কেমন পুড়িয়ে গেছে তা তো তোর নজরে এড়ায় না। আমি তো তোর মা না, আমার কথা তোকে ভাবতে বলি না। আমাকে তো খারাপ ভাবিস কিছু বললেই। রহমত সাহেব নিজের রুম থেকে বের হয়ে এসে স্ত্রীকে ধমক দিয়ে বললেন, মেয়েটা সবে মাত্র এসেছে বাসায়, এখনই এসব বলা শুরু করে দিলে তুমি? আমি সম্পূর্ণ সুস্থ আছি, এসব আজে বাজে কথা বলে আমার মেয়ের মন দুর্বল করে দিও না। নিতুর আর পানি খাওয়া হলো না। বরকত সাহেব নিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এত দৌড়াদৌড়ি কিসের তোর? এত ইন্টারভিউ দিচ্ছিস কেন এখনই? এই শরীরে এত দৌড়ঝাঁপ ভালো না। হাতে তো টাকা পয়সা আছে, বাবাকে বল, লজ্জা পাবি না। রেবেকা বেগম রেগে গিয়ে বললেন, হাতেন তাই হয়েছে জানো উনি? তুমি কোন কোম্পানির ম্যানেজার? হ্যাঁ, তোমার হাতে টাকা আছে নাকি? ঋতু যে কয় টাকা দেয় তাতে চলতেই তো হিমশিম খেতে হয় তোমাদের। নিতু উঠে দাঁড়িয়ে বলল, আমার টাকা লাগবে না বাবা, আমাকে নিয়ে চিন্তা করো না। ক্লান্ত অবসন্ন অদ্ভুত দেহটাকে কোনোমতো টেনে নিজের রুমের দিকে চলে গেল। রেবেকা বেগম নিজের চোখের অশ্রু লুকিয়ে বরকত সাহেবের পায়ের পাশে বসে পড়ে বললেন, আমার মেয়েটা এত অভিমানী কেন? মায়ের মনের কথা কেন বুঝতে পারে না?
আমি তো শুধু এটাই চাই, মেয়েটা আবারও সংসার করুক। বরকত সাহেব মাথা নিচু করে বসে রইলেন। রুমে গিয়ে নিতু নামাজ পড়তে দাঁড়ালো। দু চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। সিজদায় গিয়ে নিতু ব্যাকুল হয়ে কেঁদে উঠল। নিজের সব কথা আল্লাহকে খুলে বলল। আল্লাহ ছাড়া কেউ পারবে না নিতুকে বিপদ মুক্ত করতে। কান্না করতে করতে নিতুর চোখ মুখ ফুলে গেল, সর্দি লেগে গেল। পরের দিন সকালে নিতু মেল পেল তার চাকরি হয়ে গেছে। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে নিতু। পোস্টিং ঢাকার বাইরে একটা জেলা শহরে। আগামী সপ্তাহ থেকে জয়েনিং। হাতে আর 4 দিন সময় আছে। ধীরে সুস্থে নিতু নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিল। আগামী কালই সে চলে যেতে চায়। বরকত সাহেব সকাল হতেই মেয়েকে ডাকাডাকি শুরু করলেন। চোখ মুখ স্বাভাবিক করে নিতু রুম থেকে বের হলো। বরকত সাহেব মেয়েকে টেনে নিয়ে এনে চেয়ারে বসালেন। তারপর রুটি ছিটিয়ে মেয়ের মুখে তুলে দিলেন। রেবেকা বেগম দূর থেকে একবার তাকিয়ে রুমের দিকে চলে গেলেন। নিতু পিছন থেকে তাকিয়ে মায়ের চলে যাওয়া দেখল। রেবেকা বেগম খাটের উপর বসে শাড়ির আঁচলে মুখ মুছলেন। মেয়েটার সাথে কেমন একটা দূরত্ব হয়ে গেছে। মেয়েটা পারে না তাকে বুঝতে, নাকি তিনি মেয়েকে বোঝেন না। তিনি তো শুধু এতটুকুই চান, মেয়েটা যাতে সংসারী হয়, সংসারে ফিরে যায় আবারও। এইটুকুর জন্যই তো তিনি মেয়েকে কপট রাগ দেখান। মেয়ে তার বাহিরের কঠোরতা দেখলো, ভেতরের মমতা দেখল না। রেবেকা বেগম ভুলে গেলেন যে কিছু সময় মানুষের মন অত্যন্ত বিক্ষিপ্ত থাকে। মন কোনো যুক্তি মানতে চায় না। মনটা যখন আঘাত পেয়ে পেয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কি আর কারো যুক্তি মানতে চায়? রেবেকা বেগম যদি মেয়ের সাথে সহজভাবে মিশতেন, তবে তিনি জানতে পারতেন 10 দিন আগেও নিতু তামিমের কাছে কল দিয়েছে। একটা বার দেখা করার জন্য কত আকুলি বিকুলি করেছে, নিজের সন্তানের দোহাই দিয়েছে। কিন্তু তামিম কিছুতেই কথা বলতে রাজি হয়নি। উল্টো নিতুকে অকথ্য ভাষায় নানান কথা বলেছে। নিজের জন্য নিতু কিছু চাইনি, শুধুমাত্র নিজের বাচ্চাটা যেন বাবার আদর পেয়ে বড় হয়, এইটুকুর জন্যই তামিমের কাছে বারবার মাথা নত করেছে। তামিম তবুও ফিরে তাকায়নি। নিতুর এই অনুরোধকে তামিম নিতুর দুর্বলতা ভেবেছে। নবনীর কাছে পাত্তা না পেলেও নিতুর কাছে যে সে ঠিকই সুপার হিরো, এই জন্যই তো নিতু বারবার তার কাছে ফিরে আসার জন্য এরকম করছে। এসব ভেবে তামিমের নিজেকে বিশেষ কেউ বলে মনে হয়। নিতু আজ আর কোনো কথা বলল না। উঠে গিয়ে রেবেকা বেগমকে ডাকলো। রেবেকা বেগম থাম মেরে বসে থেকে বলল, আমাকে নিয়ে এত আদিক্ষেতা দেখাতে হবে না, যা এখান থেকে, আমাকে বিরক্ত করিস না তুই। নিতু আর কথা বাড়ালো না। নিতু এসে বাবাকে বলল, আমি আগামীকাল চলে যাচ্ছি বাবা, আমার চাকরি হয়েছে। মাকে বলে দিও আমি আর বেশি দিন ওনার ঘাড়ে বোঝা হয়ে থাকবো না বাবা। বরকত সাহেব মেয়ের দিকে তাকালেন। মেয়েটা কেমন নীরব নিস্তব্ধ হয়ে গেছে। কোনো তর্ক নেই, কোনো তেজ নেই, একেবারে শান্ত হয়ে গেছে। বিদ্যুৎ সহকারী ভালোবাসা বুঝি তাকে একেবারে শান্ত করে দিল। নিতু শান্ত সুরে বলল, বাবা আমি আমার সিম কার্ড চেঞ্জ করে ফেলেছি। আমি নতুন নাম্বার থেকে তোমাকে কল দিব। তোমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার এই নাম্বার তুমি কাউকে দিবে না, মা আপা কেউ না। তামিম যদি কোনোদিন আসে তবে তাকেও না। আমি আমার ঠিকানা কাউকে দিব না। আমার সন্তানকে নিয়ে এ আমার একার যুদ্ধ। এতদিনেও যখন তামিম আমাকে নিতে চায়নি, তবে এই চ্যাপ্টার এখানেই সমাপ্ত। আমি ওকে ডিভোর্স দিব না। তবে ও দিলে দিতে পারে, যদি কখনো নিজ চেষ্টায় তামিম আমাকে খুঁজে বের করতে পারে, তবে সেদিনই আমি ওর কাছে ফিরে যাব বাবা। নয়তো আমার এই একার জীবন সংগ্রাম আজীবন চলবে। আমি তামিমকে সত্যি ভালোবেসেছি, তার সেই জায়গা অন্য কাউকে আমি বেঁচে থাকতে আর দিতে পারবো না। পরদিন সকালে নিতু রেডি হয়ে নিজের ব্যাগ নিয়ে বের হলো। বাবা মাকে সালাম করে বের হয়ে গেল। বরকত সাহেব হাজারো প্রশ্ন করেও মেয়ের থেকে জানতে পারলেন না কোথায় তার পোস্টিং হয়েছে। পাথরের মূর্তির মতো রেবেকা দাঁড়িয়ে রইলেন। ইদানিং তামিম কোথাও স্বস্তি পায় না। জীবনটা তার কেমন দুর্বিষহ হয়ে উঠেছে। নিজেকে পাগল পাগল লাগে তার কাছে।
বাঁধনহারা পুরুষের মতো অসহায় আর কে আছে? স্ত্রী থাকার পরেও যাকে একা থাকতে হয়, দিন শেষে বাসায় ফিরলে একটা হাসি মুখ দেখতে পায় না। তামিম খেয়াল করেছে তার রুমটা ভীষণ নোংরা হয়ে আছে। মনে হচ্ছে বহু বছর ধরে কেউ এই রুম পরিষ্কার করেনি। অথচ নিতু থাকতে এই রুমে সব সময় একটা মিষ্টি সুগন্ধি ভেসে বেড়াতো, কোনো এয়ার ফ্রেশনারের নয়। নিতু একটা তেল দিত চুলে, হোমমেড তেল, একটা পেজ থেকে নিত। সেই তেলের একটা মিষ্টি ঘ্রাণ নিতুর থেকে পেত তামিম। তামিমের মনে হয় তা যেন নিতুরই ঘ্রাণ। নিতুর আলাদা একটা সুগন্ধ। কয়েকদিন ধরে নিতু কল করছে না। তামিমের একবার মনে হলো একবার নিতুকে কল দিবে। তারপরে তার ভিতরের অহংকার ভূত জেগে উঠল। কেন সে নিতুর কাছে নত হবে? সে হচ্ছে পুরুষ, হিংস্র। তাকে কি নততে মানায়? নিজের মধ্যে অহংকারটাকে টিকিয়ে রাখার জন্য ইচ্ছে থাকা সত্ত্বেও আর কল দিল না। লুবনা ব্যাগ গুছিয়ে বাবার বাসায় চলে এসেছে। তামিম লুবনাকে দেখে হতভম্ব। কলস্টালসার চেহারা, মুখের হাসি যেন হারিয়ে গেছে। চোখ বসে গেছে, শুকনো ঠোঁট, এলোমেলো চুল, সারা শরীরে কাল ছিটে দাগ। তামিম হতবাক হয়ে জিজ্ঞেস করল, এরকম অবস্থা কেন তোর? লুবনা কোমল গলায় বলল, পাপের প্রায়শ্চিত্ত ভাইয়া। নবনী আর নিতু ভাবির সাথে তো অন্যায় কম করিনি, সেসব এখন আবার ফিরে পাচ্ছি। লুবনা বেশি দিন থাকতে পারল না। লুবনার শাশুড়ি এসে লুবনাকে নিয়ে গেলেন। যাবার সময় বলে গেলেন, বড় ঘরের ছেলেদের মাথা একটু গরম হয়, সেসব নিয়ে পড়ে থাকলে চলে না। যদি আসতে হয় তবে একেবারে চলে আসে যেন, আর তা না হলে পান থেকে চুন খসলে বাবার বাড়ি আসা যাবে না। এবার তিনি নিতে এসেছেন, এরপর আর কেউই আসবেন না। তামিমের বুকে ভীষণ আঘাত লাগলো এসব কথা শুনে। একবার লুবনাকে আড়ালে বলল, যাবি না তুই? দরকার হলে ডিভোর্স হয়ে যাক। লুবনা মুচকি হেসে জবাব দিল, তা সম্ভব নয় ভাইয়া। আমি একটা অশিক্ষিত মেয়ে, ও বাড়ি থেকে চলে এলে এখানে তোমাদের ঘরে বসে কতদিন খাবো? নিজের যদি লেখাপড়া জানা থাকতো তাহলে একটা ভরসা ছিল, একটা সাপোর্ট পেতাম। এখন আমাকে লাথি গুঁতা খেয়েও এখানে থাকতে হবে। তাছাড়া ভাইয়া, তুমি মামা হবে, কে জানে, সন্তানের দিকে তাকিয়ে হয়তো মোহিত ভালোও হতে পারে। একটা সন্তান অনেক সময় সব সমস্যার সমাধান হয়ে আসে ভাইয়া। লুবনা চলে যাওয়ার এক সপ্তাহ পর দিশা পালিয়ে গেল একটা ছেলের সাথে। শামীমকে ডিভোর্স লেটার পাঠিয়ে গেল। শামীম যেন নিশ্চিন্ত, নির্ভর হলো অনেক দিন পরে। দিশাকে সে নিজেই ডিভোর্স দিত, কিন্তু লুবনার বিয়ে হওয়ার আর সে পথে এগোতে চায়নি। পাশে দিশাকে ডিভোর্স দেওয়ার লুবনার সংসারে অশান্তি হয়। জলের মতো নিশ্চুপ হয়ে গেলেন তাহেরা বেগম, যেন এই পৃথিবীতে নেই তিনি। এই কয়েকদিনে যেন তার বয়স বেড়ে গেছে 10 বছর। অপরাধ বোধ তাকে তিলে তিলে কষ্ট দিচ্ছে। ভালো করে বুঝতে পারছেন যে আল্লাহ ছাড় দিয়েছে এতদিন, তবে ছেড়ে দেয়নি। শুক্রবার বিকেল বেলা তাহেরা বেগম ফ্ল্যাট থেকে বের হওয়ার সময় তামিমকে বললেন, আমি একটু আসছি, তুই থাকিস বাসায়। তামিম অবাক হলো মায়ের কথায়। লুবনাকে বিয়ে দেওয়ার পর থেকে তাহেরা বেগমের পরিবর্তন আসতে শুরু করেছে। কথাবার্তা যেমন কমে গেছে তেমনি বেড়ে গেছে উদাসীনতা। আজকাল সব সময় তাকে গোমরা মুখে বসে থাকতে দেখা যায়। নিজের খাবারের অনিয়মে সাথে সাথে পুরুষ সংসারে কেমন বিশৃঙ্খলাতে চলে এসেছে। নবনীদের বাসায় ফাল্গুনী, চৈতালি, সাব্বির, মেঘ মিলে বসেছে লুডো খেলতে। 2 লিটার 7 আপ বাজি ধরেছে। তবে বাজির নিয়ম হচ্ছে যেই দল হারুক 7 আপ খাওয়াতে হবে মেঘকে। মেঘ হাসি মুখে এই শর্ত মেনে নিল। এদের সাথে মেঘের সময় ভীষণ আনন্দে কাটে। ওদের ছোট ছোট আবদার, সামান্য আবদার পূরণ হলেই সবাই ভীষণ খুশি হয়। নবনী কিছুতেই ওদের জন্য খেলতে পারে না। কেউই নবনীকে খেলায় নিতে চায় না। নবনীকে একদিন খেলায় নিয়েছিল। মেঘ নাকি বইয়ের প্রতি আদর দেখে নবনীর একটা গুটিও কাটেনি। নবনীকে জিতিয়ে দিয়েছে। এজন্য ফাল্গুনী, চৈতালির সোজা কথা, আপাকে তারা খেলায় নেবে না। নবনীদের ডোরবেল বাজতেই নবনী চৈতালিকে বলল। চৈতালি গম্ভীর হয়ে বলল, খেলায় এখন টান টান উত্তেজনা চলছে, 1 সেকেন্ডের জন্য আমি যাব না, তুমি যাও, তুমি তো দর্শক শুধু।
অনিচ্ছা সত্ত্বেও নবনী গিয়ে দরজা খুলল। তাহেরা বেগমকে দেখে নবনী ভূত দেখার মতো চমকে গেল। তাহেরা বেগম কাঁচুমাচু করে বললেন, তোমার বাবা মাকে একটু ডেকে দাও। নবনী হতভম্ব হয়ে বাবা মাকে ডাকলেন। নবনীর অস্থির ডাক মেঘের কানেও গেল। নবনী কোনো কারণে চমকে গেছে। বুঝতে পেরে মেঘ খেলা রেখে উঠে এলো। মেঘের সাথে সাব্বির, ফাল্গুনী, চৈতালিও এলো। মেঘ নবনীর হাত ধরে জিজ্ঞেস করলো। হাশেম আলী রাবেয়া বেগমকে দেখে থমকে গেলেন। এগিয়ে গেলেন রাবেয়া বেগমের কাছে। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে? তাহেরা বেগম এগিয়ে গিয়ে রাবেয়া বেগমের হাত চেপে ধরলেন। ঝরঝর করে কেঁদে বললেন, আমাকে মাফ করে দিয়েন আপা, আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না আমি জানি। অভিশাপ দেওয়ার হলো আমাকে দিয়েন, তবে একটু দয়া করেন আমার মেয়েটা যেন সুখী হয়। নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পর এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি শ্বশুরবাড়িতে মেয়েরা কষ্ট পেলে মায়েরা কেমন লাগে, বাড়ির বউদের উঠতে বসতে অপমান করলে তাদের কেমন কষ্ট হয়। আমার অন্যায়ের জন্য আজ আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। নবনী মা, তুমি আমাকে মাফ করে দিও। আমরা কেউ ভালো নেই, আমার সংসার একেবারে ভেসে গেছে আজ। দিন রাত এখন আল্লাহর কাছে মৃত্যু কামনা করি। মেঘ নবনীর হাত শক্ত করে ধরে রাখলো। ভাবখানা এমন যেন ছেড়ে দিলেই নবনীকে তাহেরা বেগম ছিনিয়ে নিয়ে যাবেন। নবনী হাতে মৃদু ব্যথা পাচ্ছিল। মেঘের মুখের দিকে তাকিয়ে দেখে মেঘের চোখ মুখ শক্ত হয়ে আছে। কেমন কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘ তাহেরা বেগমের দিকে। তাহেরা বেগম নবনীর সামনে এসে দাঁড়ালেন। নবনীর কেমন যেন অস্বস্তি হলো। এই মহিলার জন্যই তো একদিন তাকে সংসার ছেড়ে আসতে হয়েছে। তবুও মনে কোনো কষ্ট নেই। চলে এসেছে বলেই তো মেঘের মতো একজনকে পেয়েছে। তাহেরা বেগম মেঘের দিকে তাকিয়ে বলল, এই মেয়েটা ভীষণ লক্ষ্মী বাবা, ভীষণ শান্ত একটা মেয়ে। আমি ওর মূল্য বুঝিনি। আমার মতো ভুল করো না বাবা। খাঁটি সোনাকে পেয়েছ, তাকে যত্ন করে রেখো। মেঘ মুচকি হেসে বলল, নাকের আগায় নিঃশ্বাস যতক্ষণ আছে এই মেয়েটা ততক্ষণ আমার। এই হাত আমার হাতের মুঠো থেকে আলাদা হবে না। আমি পুরো পৃথিবীকে বলে যাব এই মেয়েটা শুধুই আমার ভালোবাসা। সবার কাছে মাপ চেয়ে তাহেরা বেগম চোখ মুছে চলে গেলেন নিজের ফ্ল্যাটে। তামিমের পাশে বসে বললেন, এমন এক জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, আজ সব কিছুর ফল পাচ্ছি। অকালে স্বামী হারিয়েও আমার শিক্ষা হয়নি। নিজের লোভ আজ নিজের পতন টেনে এনেছে। তুই আর ভুল করিস না বাবা। নিতুকে নিয়ে আয়, তুই যেভাবে পারিস। আমার সংসারের লক্ষ্মীকে আমি 2 বার পায়ে ঠেকেছি, এবার পেলে মাথায় তুলে রাখবো। তামিম কিছু বলতে পারল না। নিজেই দেখতে পাচ্ছে সংসারের ভাঙন। নিতু না হলে কেউই পারবে না এই ভাঙা সংসার আবারও জোড়া দিতে। শনিবার সকালে তামিম নিতুদের বাসায় গেল। বরকত সাহেব রেবেকা বেগমের পায়ে ধরে ক্ষমা চাইল। বরকত সাহেবের ভীষণ রেগে গেলেন। তামিম নানা অনুনয় বিনিময় করে তাদের কনভিন্স করল। নিতু কোথায় জানতে চাইল। বরকত সাহেব জানালেন নিতুর চাকরি হয়েছে, সে অন্যত্র থাকে, কিন্তু কারো কাছে নিতুর ঠিকানা পেল না। নিতু কিছুতেই নিজের ঠিকানা দিয়ে যায়নি। নিতুর ফোন নাম্বার বরকত সাহেব দিলেও তামিম কল দেওয়ার পর বন্ধ পেল। বরকত সাহেব শুকনো মুখে বললেন, নিতু বলেছিল ও আমাকে কল দেওয়ার সময় ওই সিম কার্ডটা অন করে, কথা শেষ হলে আবার খুলে ফেলে এটা, যাতে কেউ কখনো ওর খোঁজ না পায়, ওর সাথে যোগাযোগ করতে না পারে। এরপর 2 দিন তামিম নিতুদের বাসায় রইল নিতুর সাথে ফোনে কথা বলার জন্য। সোমবার সকালে নিতু কল দিতেই বরকত সাহেব তামিমকে ডাকলেন। কল রিসিভ করে তামিম ব্যতিব্যস্ত হয়ে হ্যালো বলল। তামিমের গলার স্বর পেয়ে নিতু কল কেটে দিল। তামিম কল দেওয়ার পর সুইচ অফ পেল। কয়েকবার তামিম চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কল গেল না। তামিমের হঠাৎ করে মনে হলো সারা জীবনের জন্য সে বুঝি তার নিতুকেও হারিয়ে ফেললো। নিজেকে নিজে ধিক্কার দিয়ে নিতুদের বাসা থেকে বের হয়ে আসলো। নানাভাবে চেষ্টা করেও তামিম নিতুর ঠিকানা পেল না, নিতুর সাথে কথা বলতে পারল না। নিতুর খোঁজ পেল তামিম আরো 6 মাস পরে মেঘের সাহায্যে। মেঘ কিছুদিন ধরে তামিমের চলাফেরা কাজকর্ম খেয়াল করছে। তারপর একদিন নিজেই ডাকলো কেবিনে। কিছুক্ষণ কথা বলার পর তামিম নিজেকে সামলাতে পারল না, মেঘের কাছে সব কথা বলে দিয়ে বলল নবনী যেন তাকে ক্ষমা করে দেয়। সব শুনে মেঘ ভাবল একটা চান্স পাওয়ার অধিকার সবারই আছে,
দুজনের দেখা হলে হয়তো একটা ব্যবস্থা হবেই। নিতু যে পেজ থেকে হোম ডেট তেল নিত সেই পেজে মেঘ খুঁজে বের করলো। তারপর মেঘ তামিম মিলে পেজের ওনার সুইটির সাথে দেখা করলো। তাকে সবকিছু বুঝিয়ে বলল। বরকত সাহেবকেও মেঘ আসতে বলল। বরকত সাহেব নিজেও বললেন সুইটিকে সব ব্যাপার খুলে। অনেক রিকোয়েস্ট করার পর সুইটি সেই অ্যাড্রেস দিল, যেই অ্যাড্রেসে সে নিতুর জন্য তেল পাঠায়। 8 মাসের গর্ভবতী নিতুর চেহারা ইদানিং আরো সুন্দর হয়েছে, স্বাস্থ্য বেড়েছে কিছুটা, যার ফলে নিতুকে একেবারে গোল গোল লাগছে। কলেজ থেকে বের হয়ে বাসায় সামনে আসতেই নিতু চমকে গেল। বাসার সামনে বড় একটা ব্যানারে লেখা, সরি নিতু, আমার ভুল হয়ে গেছে। আমার বাচ্চাটার কথা ভেবে না হয় আমাকে একটাবার সুযোগ দাও। কথা দিলাম এবার একেবারে একজন পারফেক্ট বাবা হয়ে দেখিয়ে দিব। তোমাকে কোনো অভিযোগ করার সুযোগ দিব না। নিতুর কেন জানি ভীষণ কান্না এলো। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সিঁড়ি বেয়ে 2 তলায় উঠতে উঠতে দেখলো সিঁড়ির প্রতিটা ধাপে ধাপে লেখা, সরি নিতু। ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে তামিম, শামীম, তাহেরা বেগম, বরকত সাহেব, রেবেকা বেগম। এতদিনের জমানো কান্নারা সবাইকে দেখে হু হু করে স্রোতের মতো বের হয়ে এলো। তামিম এগিয়ে এসে নিতুকে জড়িয়ে ধরল সবার সামনে। আজ আর তামিম কিছুতেই লজ্জা পাবে না। নিতুর রাগ ভাঙাতে প্রয়োজনে নিতুর পা ধরার জন্য হুকুম দিয়েছেন তাহেরা বেগম। এই প্রথমবার তামিমের মনে হলো তাহেরা বেগম একটা ভালো কাজের আদেশ দিয়েছেন। নিতু তামিমের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলল। তামিম ছাড়া বাকি সবার সাথে কথা বলল। তামিম অনেকক্ষণ ধরে উস্কুক করছে নিতুর সাথে আলাদাভাবে কথা বলার, কিন্তু নিতু সেই সুযোগ দিচ্ছে না। তাহেরা বেগম এগিয়ে এসে নিতুর হাত চেপে ধরলেন, নিজের সব কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন। নিতু সেসব মনে রাখেনি। তাহেরা বেগমের সাথে সুন্দর করে কথা বলল। সবশেষে তাহেরা বেগম যখন বললেন বাসায় ফিরে যাওয়ার কথা, নিতু তখন মিষ্টি হেসে তাহেরা বেগমের অনুরোধ ফিরিয়ে দিল। নিজের চোখের জল মুছে বলল, নিজের স্ত্রী থাকার পরেও যেই মানুষ আমার সাথে প্রেম করতে পারে, আমাকে পাবার জন্য তাকে ডিভোর্স দিতে পারে, এরপর প্রাক্তন স্ত্রীকে হারিয়ে তার মূল্য অনুভব করে বর্তমান স্ত্রীকে কষ্ট দিতে পারে, শেষ পর্যন্ত নিজের জন্মদাতা পিতা হয়েও আমার গর্ভের সন্তানকে অস্বীকার করতে পারে, তাকে আর যাই হোক বিশ্বাস করা যায় না। আমার প্রেগনেন্সি 8 মাস চলে। আপনার ছেলেকে জিজ্ঞেস করে দেখুন না, তার কাছে ভিখারির মতো আমি কতবার ফিরে যেতে চেয়েছি, শুধু আমার গর্ভের সন্তান যেন তার বাবার আদর পায় এইটুকুর জন্য। অথচ সে বারবার আমাকে ফিরিয়ে দিয়েছে। এতবার প্রত্যাখ্যাত হয়েও আমি নিজেকে সামলে নিয়েছি। আমার সন্তানের বাবাও আমি, মাও আমি। তামিম নিতুর পা চেপে ধরে বলল, আর একটাবার নিতু, এই শেষবার সুযোগ দাও আমাকে। আর এরকম হবে না। তোমার সব ধারণা মিথ্যা প্রমাণিত করে দিব আমার কাছে। আর একবার ফিরে চলো। নিতু করুণ হাসল, তারপর বলল, তোমার অপরাধ ক্ষমার অযোগ্য। তামিম নিজের সপক্ষে বলার মতো কোনো যুক্তি খুঁজে পেল না। কি বলবে সে? কোন মুখে নিজের সাফাই গাইবে? বিকেলে সবাই চলে এলো। বারান্দায় দাঁড়িয়ে নিতু সবার চলে যাওয়া দেখছে। বুকের ভেতর ভীষণ তোলপাড় হচ্ছে। সবাই চলে গেলেও তামিম গাড়িতে উঠল না। সন্ধ্যার দিকে তামিম আবারও এলো নিতুর বাসার সামনে। নিতু তখনও বারান্দায় দাঁড়িয়ে। তামিম নিচে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর তামিম নিজ থেকেই বলল, আমি এরপর 1000 বার তোমার সামনে আসবো নিতু। কতদিন তুমি রাগ করে থাকতে পারো আমি দেখব। তোমার অভিমানের পাহাড় যেদিন গলবে সেদিন না হয় আমার কাছে ফিরে এসো। আমি অপেক্ষায় থাকব। নিতু কোনো কথা বলল না। তামিম অন্ধকারে দেখল না নিতুর 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তামিম অপেক্ষায় আছে। একদিন এই মান অভিমান শেষ হবে। সেই দিন কবে আসবে কে জানে। সবশেষে গল্পটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।